জগবন্ধুবাবুর বাড়ির সংলগ্ন উঠোন, উঠোন সংলগ্ন সরোবরে কিছু অংশ দেখা যাচ্ছে। অনুপমা একটি বঙ্কিমচন্দ্রের বই নিয়ে বাগানে এলো। একটা মাধবীলতার একগুচ্ছ ফুল সমেত লতানো ডাল বুকের মাঝে ধরল। তারপর বেঞ্চের ওপর বসল। দুর্গেশ নন্দিনী পাঠ করতে করতে বলল, বিমলা জগৎ সিংহের পুনরাগমন প্রতীক্ষা করিয়া আছেন। এমত সময় আম্রকানন মধ্যে তুর্য নিনাদ হইল। বিমলা চমকিয়া উঠিলেন এবং ভীতা হইলেন। এত রাত্রেই বা তুর্যধ্বনি কেন হয়? দুর্গ মধ্যে পাঠান শত্রু, দুর্গ মধ্যে পাঠান শত্রু, দুর্গ মধ্যে কতলু খান সেনা প্রবেশ করেছে। ওঠো, জাগো, সর্বনাশ উপস্থিত। চন্দ্রের স্ত্রী আসে, বলে, সে কি লো? হ্যাঁ বৌদি, কি বলছিস? বাগানের মধ্যে সৈন্য, সে আবার কি? সে তুমি বুঝতে পারবে না। এই হাঁড়ি আর বেরি নিয়ে সংসার পাতা নয়। যারা প্রেমের বেরি পড়েছে তারাই জানে। তুই কি বিয়ে না করেই প্রেমের বেরি পড়েছিস নাকি? হ্যাঁ, তাই তো আর কিছুতেই সঙ্গ করতে পারছি না। কিন্তু কার প্রেমে পড়লি শুনি? বীরেন্দ্র সিংহ। বীরেন্দ্র সিংহ? কে সে? সে বীর, সে প্রেমের দেউলের প্রধান পূজারী। প্রেমের জন্য সে প্রাণ দিতে প্রস্তুত, প্রেমের জন্য সে ত্যাগ করতে প্রস্তুত। কিন্তু পদে পদে তার বাধা। দস্যু কতলুখা তার প্রতিবন্ধক। আমি দেখতে পাচ্ছি বৌদি, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। তো বেশ তো, দেখতেই যখন পাচ্ছিস তখন না হয় কথাটা তোর দাদাকে খুলেই বলি। তিনি না হয়। এ তোমরা বুঝবে না। ছেলে আর মেয়ে নিয়ে তোমাদের প্রেম, হাঁড়ি আর বেরি নিয়ে। স্বামী আর সংসার তোমাদের প্রেমের মধ্যেই আবদ্ধ। সে কি লো? স্বামী সংসার নিয়েই তো মেয়ে মানুষের জীবন। অনুপমা পুনরায় পাঠ করে। হঠাৎ বাইরের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, কি রূপে পালাবো? বীরেন্দ্র সিংহকে সংবাদ দেব, কোনো তো উপায় নেই। কিন্তু এ কি? দুর্গ মধ্যে পাঠান শত্রু, দুর্গ মধ্যে পাঠান শত্রু, দুর্গ মধ্যে কতলু খান সেনা প্রবেশ করেছে। ওঠো, জাগো, সর্বনাশ উপস্থিত। টলতে টলতে বেরিয়ে যায়। চন্দ্রের স্ত্রী অবাক হয়ে তাকিয়ে রইলেন। অপর দিক দিয়ে অনুপমার মা আসে। বৌমা, অনু কোথায় গেল? এতক্ষণ এখানেই ছিল। বই পড়তে পড়তে আবার সেই রকম বকতে বকতে চলে গেল। জানি না আবার একলা কোথায় গিয়ে বসে থাকবে। না, ওকে নিয়ে আর পারি না। বললুম তো মা, ঠাকুরঝির এবার বিয়ে দিন। তা তো দেব, কিন্তু যার তার হাতে তো আর তুলে দিতে পারি না। কিন্তু কার ঘরে মেয়ে বড় নয় বলো মা? তাই বলে ওর মতো কি সবাই অমন মনমরা হয়ে থাকে? ঠাকুরঝি কি বলে জানেন মা? ঠাকুরঝি বলে সে যেন মাধবীলতা, সবে মঞ্জুরিয়া উঠেছে। জানি নে বাবু অত শত। আমাদের কালে আইবুড়ো মেয়েদের অত নভেল নাটক পড়াও ছিল না, আর অত ছড়া পণ্যও ছিল না। আমার মনে হয় ঠাকুরঝি বোধহয় কবি হয়ে উঠবে। সেদিন দেখি একটা গোলাপ ফুল বুকের কাছে ধরে তার দিকে চেয়ে আছে, আর দুটি চোখে জল ভাসছে। এইসব দেখে শুনেই তো বড় ভয় হয় মা। শেষে ওনা পাগল হয়ে যায়। না না, সে ভয় নেই। বিয়ে থাওয়া হলে সব শুধরে যাবে। এমন সময় অনুপমার বাবা জগবন্ধু বাবু ঢোকেন। তার পেছনে তার বিশ্বস্ত চাকর ভোলা হাতে মাছ ধরার সরঞ্জাম নিয়ে আসে। তুই ততক্ষণ যা গিয়ে ওই পুকুরের ওপারে তাল গাছ তলাটায় চার করগে যা। এইদিকের এই কদম গাছটার তলায় চার করলে হয় না বাবু? না না, যা বলছি তাই করগে যা। সেদিন ওই ওপারে তাল গাছটার তলায় চার করেছিলাম, মস্ত বড় একটা মাছের টান ধরেছিল। আন্দাজ 15 তো হবেই। তুই যা, আর দেরি করিস নে। সন্ধ্যের ঝোঁকে হয়তো একটা গাঁতলেও গাঁততে পারে। তবে তাই যাই, ওপারেই চার করি গে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই যা তাই যা। ভোলা চলে গেল। জগবন্ধু বাবুর আগের পক্ষের ছেলে চন্দ্রের স্ত্রীকে বলে, বুঝলে মা, এই নেশাটা আর কিছুতেই ছাড়তে পারলাম না। মাছ ধরার নেশা, বড্ড নেশা। তাই শখ করে এই পুকুরটায়। ছাট আমারই অমন শখের মাথায়? সারাদিন শুধু মাছ ধরার শখ মেটালেই হবে? কেন, কি হলো গো? হলো আমার মাথা আর মুন্ডু। বলি, চোখে কি দেখতে পাও না, না কানে শুনতে পাও না?
মেয়েটার দিকে আর তাকানো যায় না। সারাদিন কাঁদে, একলা বাগানে ঘুরে বেড়ায়। তা আমি কি করব? এই তো সেদিন ডাক্তার দেখালাম, কিন্তু তিনি বললেন ওর অসুখ বিসুখ কিছুই হয়নি। অসুখ বিসুখই যদি না হবে তবে ও অমন হয়ে যাচ্ছে কেন? কেন যাচ্ছে তা কেমন করে জানবো? তবে মেয়েটা মরে যাক। আরে বলি, এ তো মহা ফ্যাসাদের কথা দেখছি। জ্বর নেই, কিছু নেই, শুধু শুধু ও যদি মরে যায় তো আমি কি ধরে রাখবো? তা রাখবে কেন? মেয়েটা মরলেই তো তুমি বাঁচো। আমার 10টা নয়, 5টা নয়, ওই একটাই মেয়ে। সে যদি না খেয়ে না শুয়ে সারাদিন অমন করে বাগানে ঘুরে বেড়ায়, তাহলে আর কদিন বাঁচবে? হয় তুমি এর একটা বিহিত করো, না হয় আমি বাগানের পুকুরে ডুবে মরবো। দেখো দেখি মা, এসব অন্যায় রাগ নয়। বলি, বিয়ে বললেই তো আর বিয়ে দেওয়া যায় না। মার কথায় আপনি কিছু মনে করবেন না বাবা। ঠাকুরজির জন্য ওনার মনটা খারাপ হয়েছে, তাই কি করি বলো? বিয়ের জন্য চেষ্টা তো করছি, কিন্তু না হলে তো আর জোর করে যার তার সঙ্গে মেয়েটার বিয়ে দিতে পারি না। সে তো বটেই। সেদিন ঘটক ঠাকুর যে পাত্রটির কথা বলছিলেন, তার কি হলো বাবা? পাত্রটি মন্দ নয়, এবার বিয়ে পরীক্ষা দেবে, বাড়ি ঘরও আছে। তারা শিগগিরই একদিন মেয়ে দেখতে আসবেন বলে জানিয়েছেন। যাই, ভোলাকে বলি ছিপটা তুলে আনতে। তোমার শাশুড়ি যেরকম রেগেছেন মা, এর ওপর মাছ ধরলে একটা কাণ্ড বাঁধাবে। ভালোবাসি ভালোবাসি। জগবন্ধু বাবু চলে গেলেন। অনুপমাকে আসতে দেখে চন্দ্রের স্ত্রী বাগানের একপাশে একটা গাছের আড়ালে সরে গেলেন। গান গাইতে গাইতে অনুপমা আসে। বাজায় বাঁশি ভালোবাসি ভালোবাসি। স্বামী, দেবতা আমার, তুমি আমাকে নাও বা না নাও, তুমি আমার দিকে ফিরে চাও বা না চাও, আমি তোমার চিরদাসী। প্রাণ যায় তাও স্বীকার, তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। চন্দ্রের স্ত্রী গাছের আড়াল থেকে উঁকি দিয়ে কথাগুলো শুনে ধীরে ধীরে অনুপমার পেছনে এসে দাঁড়ালেন। অনুপমা তা লক্ষ্য করল না, নিজের মনে যথারীতি বলে যেতে লাগলো। এ জন্মে না পাই, আর জন্মে নিশ্চয়ই পাবো। তখন দেখবো এই সতী সাধ্যের ক্ষুদ্র বাহুতে কত বল। চন্দ্রের স্ত্রী পেছন থেকে খিলখিল করে হেসে উঠলে অনুপমা চমকে বলে, কে? বলি, সতী সাধ্যি কার সঙ্গে কথা হচ্ছিল? ভাবি ঠাকুর জামাইয়ের সঙ্গে নাকি? মনের কথা লুকিয়ে শোনা কিন্তু ভারী অন্যায়। অন্যায় তো বটেই, কিন্তু লুকিয়ে লুকিয়ে কথা কওয়া তার চেয়েও অন্যায়। বারে, কথা আবার কার সঙ্গে বলেছি? আমিও একলা আপন মনেই বলছি। একা একা? তাহলে তো লক্ষণ মোটেই ভালো নয় ভাই। বলি, খারাপ লক্ষণটি কি দেখলে শুনি? লক্ষণ আগাগোড়াই খারাপ। আলু থালু বেশবাস, রুক্ষ চুল, তাতে শুষ্ক ফুল। কিন্তু সত্যি কি হয়েছে বলো দেখি? কিচ্ছু হয়নি। হয়েছে বই কি, লুকোলে তো চলে না। ও বয়সে অমন একটু আধটু সকলেরই হয়। কি হয়? ফুল ভালো লাগে, চাঁদ ভালো লাগে, সরোবরের পদ্ম, মরাল, কোকিলের কুহতান, আরো কত কি। যাও, বকো না। এই বলে অনুপমা চলে যেতে যায়। হঠাৎ চন্দ্রের স্ত্রী অনুপমাকে ধরে জিজ্ঞাসা করলেন, সত্যি বল দেখি, তোর কেমন বর পছন্দ? জানি না। জানিস বই কি, বল না, লজ্জা কিসের? আমি তো বড় ভাজ, বিয়ের সম্বন্ধ হচ্ছে, সময় থাকতে বল, আমি বলে কই সেই রকম ব্যবস্থা করব। করবে? সত্যি? সত্যি। তবে বলি, বল। শোনো, আমার বর হবে ঠিক বীরেন্দ্র সিংহের মতো। বীরেন্দ্র সিংহ? সে আবার কে রে? কোথায় বাড়ি? যা, তুমি না একেবারে সেকেলে। বলি, দুর্গেশ নন্দিনী। ও তাই বল। আমাদের গায়ে দুর্গেশ নন্দীর কথা বলছিস তো? কিন্তু তার সঙ্গে কি করে হবে রে? তারা যে আলাদা জাত। আরে না, তোমাকে বোঝাতেই পারবো না। একখানা বইয়ের পাতাও উল্টাওনি। তোমাদের গায়ের দুর্গেশ নন্দী নয়, দুর্গেশ নন্দিনী।
ও তাই বল, আমি ভাবলাম বুঝি। তা যাক, বীরেন্দ্র সিংহ বুঝি খুব ভালো দেখতে? হ্যাঁ, খুব সুপুরুষ। বঙ্কিমচন্দ্রের অমর লেখনীতে তা অপরূপ হয়ে উঠেছে। সুশ্রী, সুন্দর, সুপুরুষ, কিন্তু শয়তান কতলুখা। যেন অসহ্য যন্ত্রণায় মাথা ধরে বসে পড়ল অনুপমা। চন্দ্রের স্ত্রী অনুপমাকে ধরে বলল, কি হলো ঠাকুরজি, কি হলো? অপর দিক দিয়ে অনুর মা আসে। তিনি চন্দ্রের স্ত্রীকে অমন করে ডাকতে দেখে ব্যস্তভাবে জিজ্ঞাসা করলেন, অনুর কি হলো বৌমা, অমন করছে কেন? মায়ের কণ্ঠস্বর শুনে নিজেকে সামলে নিয়ে অনুপমা বলে, না, কিচ্ছু হয়নি। তবে অমন করছিলি কেন মা? মাথাটা হঠাৎ ঘুরে গেছিল। তা মাথা ঘোরার আর দোষ কি বল? সারাদিন খাওয়া নেই, শোয়া নেই, মুখে হাসি নেই। বিয়েটা হয়ে যাক, মুখে আপনিই হাসি ফুটবে মা। কিন্তু জামাই আপনার দেখতে খুব ভালো না হলে ঠাকুরঝির আবার পছন্দ হবে না। কেন পছন্দ হবে না? জামাই আমার খুব ভালো দেখতে হবে। পায়ের নখ দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে অনুপমা বলে, বিয়ে আমি করব না মা। আহা, মা যেন আমার যোগিনী সেজেছেন। বিয়ে হলে ও সাজার থাকবে না মা। তার উপর দুটো একটা ছেলে মেয়ে হলে তো আর কথাই নেই। কিন্তু ঠাকুরঝি কি বলে গেল? কি বলে? বলে ও বিয়ে করবে না। বিয়ে করবে না? না। আচ্ছা, সে দেখা যাবে, কিন্তু আর দেরি করিস নে অনু। অত মাথা ঘুরছে, দুধটুকু আল দেওয়া রয়েছে, খাবি আয়। এই বলে অনুপমার মা চলে যায়। চন্দ্রের স্ত্রী অনুপমাকে বলে, কিলো, তুই বিয়ে করবি নে? না, কিছুতেই না। কেন? যাকে তাকে গছিয়ে দেওয়ার নামে বিয়ে নয়। মনের মিল না হলে বিয়ে করাই ভুল। গছিয়ে দেওয়া আবার কিলো? গছিয়ে দেবে না তো কি মেয়ে মানুষে দেখে শুনে পছন্দ করে বিয়ে করবে? নিশ্চয়ই। তবে তোর মতে তোর দাদার সঙ্গে আমার বিয়েটা ভুল হয়ে গেছে বল? বিয়ের আগে তো কখনো তোর দাদার নাম পর্যন্ত শুনিনি। সবাই কি তোমার মতো? তোর কি তবে মনের মানুষ কেউ জুটেছে নাকি? বৌদি, ঠাট্টা করছো নাকি? এখন কি ঠাট্টা করার সময়? কেন লো, কি হয়েছে? কি হয়েছে? তবে শোনো। দু চোখ বুজে আঁচলের কাপড় গাছ কোমর করে বেঁধে ফেলল। চন্দ্রের স্ত্রী ভয়ে 3 হাত পিছিয়ে গেলেন। নিমেষের মধ্যে অনুপমা বাগানের মধ্যে থাকা বেঞ্চের পায়া খুব শক্ত করে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলতে শুরু করলো, প্রভু, স্বামী, প্রাণনাথ, জগত সমীপে আমি আজ মুক্ত কণ্ঠে স্বীকার করব, তুমিই আমার প্রাণনাথ। প্রভু, তুমি আমার, আমি তোমার। এ বেঞ্চের পায়া নয়, এ তোমার পদযুগল। আমি ধর্ম সাক্ষী করে তোমাকে পতিত্বে বরণ করেছি। এখনো তোমার চরণ স্পর্শ করে বলছি, এ জগতে তুমি ছাড়া অন্য কেউ আমাকে স্পর্শ করতে পারবে না। কার সাধ্য প্রাণ থাকতে আমাদের বিচ্ছিন্ন করে? মাগো, জগৎ জননী। এই বলে সে অজ্ঞান হয়ে ঢলে পড়ল। ন্যাকামি করতে করতে সত্যি মূর্ছা গেল নাকি? ও মা, মা, শিগগির আসুন, দেখুন ঠাকুরজি কেমন ধারা করছে। অনুপমার মা ব্যস্তভাবে এসে তার মাথাটা কোলে তুলে নিলেন। কি হয়েছে বৌমা? আবার কি হলো? ঠাকুরজি আবল তাবল বকতে বকতে কিরকম হয়ে গেল। ওরে, ওরে আমার অনুর কি হলো রে? মায়ের চিৎকারে ছেলে চন্দ্র ছুটতে ছুটতে এলো। কি হলো মা? হলোটা কি? এই দেখো বাবা, অনু আমার কিরকম হয়ে গেছে। তাই তো, হঠাৎ এরকম হলো কি করে? কি জানি বাবা, একটা ডাক্তার ডাক। তুমি ততক্ষণ বাতাস করো, জল দাও, আমি ডাক্তারকে দেখি। ডাক্তার ডাকতে হবে না, ও সব আদিক্ষেতা। চন্দ্র যেতে গেলে হঠাৎ অনুপমা চোখ তুলে তাকালো। আমি কোথায়? বাবা চন্দ্র, অনু আমার কথা বলেছে। জ্ঞান ফিরেছে? আমি কোথায়? কেন মা, তুমি যে আমার কোলে শুয়ে আছো। ও, তোমার কোলে? আমি ভাবছিলাম কোনো
স্বপ্ন রাজ্যে আমি যেন তারই সঙ্গে ভেসে যাচ্ছি। কেন কাঁদছিস মা? কার কথা বলছিস? ও কতলু খা, কতলু খা। শোনো, তুমি যাও, আর কোনো ভয় নেই, ঠাকুরজি ভালো হয়েছে। চন্দ্র চলে গেল। আপনি যান মা, ঠাকুরজির জন্য দুধটুকু নিয়ে আসুন, আমি ততক্ষণ বসছি। অনুপমার মা অনুপমাকে ধরে বেঞ্চির ওপর বসিয়ে দিলেন। আচ্ছা, আমি এক্ষুনি নিয়ে আসছি। দ্রুত বেরিয়ে যায় অনুপমার মা। চন্দ্রের স্ত্রী অনুপমাকে বলে, সত্যি বলতো ঠাকুরজি, কার সঙ্গে বিয়ে হলে তুই সুখী হোস? সুখ দুঃখ আমার কাছে কিছুই নেই, সেই আমার স্বামী। তা তো বুঝলাম, কিন্তু কে সে? বললুম তো, সে বীর, বীরেন্দ্র সিংহ। দীর্ঘায়ত বলিষ্ঠ দেহ, সাহস বিস্তৃত বক্ষপট, সে বীর। বীর তো বুঝলাম, কিন্তু সে বীর পুরুষটা থাকেন কোথায়? এই গ্রামে। এত বড় বীর গ্রামে থাকে, অথচ আমরা জানি না। কি করে জানবে? চোখ দিয়ে দেখলে তো। কেন, ও পাড়ার মজুমদার বাড়ি? কোন মজুমদার? রাখাল মজুমদার, তার ছেলে? হ্যাঁ, সে ঠিক ঠিক যেন বীরেন্দ্র সিংহ। অনুপমার মা এক বাটি দুধ নিয়ে আসেন, বলেন, এই দুধটুকু খেয়ে নে মা। দুধ আমার ভালো লাগে না। ভালো না লাগলেও যে মুখে দিতে হবে মা। কি চেহারা হয়েছে দেখ দেখি। রাখাল মজুমদারের ছেলে সুরেশের সঙ্গে ঠাকুরজির বিয়ে দিলে হয় না মা? রাখাল মজুমদারের ছেলে? সুরেশ ছেলেটা ভালো, তাছাড়া শুনেছি ভালোভাবে পাশও করেছে। আর তাছাড়া আমরা খরচপত্র করব, ঠাকুরজিও তো দেখতে শুনতে মন্দ নয়। বেশ, না হয় কাল সকালেই একবার রাখাল মজুমদারের বাড়ি যাব। এই দুধটুকু তুমি খাইয়ে দাও মা। আপনি যান, আমি খাইয়ে দিচ্ছি। অনুপমার মা চলে যায়। চন্দ্রের স্ত্রী অনুপমাকে বলে, নাও ঠাকুরজি, দুধটুকু খেয়ে নাও। না। শুনলি তো, সুরেশের সঙ্গেই। দাও। দেখা গেল অনুপমা দুধের বাটি মুখে তুলল। ওদিকে রাখাল মজুমদারের বাড়ির একটি ঘর, সামান্য আসবাব দ্বারা ঘরটা সাজানো। ঘরটা শূন্য। রাখালবাবু ব্যস্তভাবে এসে ডাকলেন। সুরেশ, সুরেশ। সুরেশ প্রবেশ করল। আমায় ডাকছেন? হ্যাঁ বাবা, আমি বলছিলাম কি, পরীক্ষার তো খবর বেরোলো, এবার একটা। আগে হ্যাঁ, যা হোক এবার একটা চাকরি বাকরি জুটিয়ে নেওয়া। না না, আমি সে কথা বলছি না বাবা। আমি বলছি কি, তোমার পরীক্ষার তো খবর বেরোলো, ভালোভাবে পাশ করেছো শুনে জগবন্ধু বাবুর স্ত্রী নানা রকম ফল মিষ্টি নিয়ে তত্ত্ব করতে এসেছেন। আসবেনি তো, গ্রামের উজ্জ্বল ছেলে তুমি। তাই বলছিলাম বাবা, আর তো দেরি করা চলে না, এবার তো একটা বিয়ের চেষ্টা দেখতে হয়। কিন্তু আপনারা এত তাড়াতাড়ি করছেন কেন বাবা? তাড়াতাড়ি আবার কি করছি? ছেলে উপযুক্ত হলেই তার বিয়ে দিতে হবে, এ তো শাস্ত্রের বিধি। তোমাদের চেয়ে অল্প বয়সেই যে আমাদের বিয়ে হয়েছে, কিন্তু সে দিনকাল তো আর নেই। তাই সময় বুঝে, আর পাছে তোমার পড়াশোনার ক্ষতি হয়, সেই জন্য আমরা এতদিন চুপচাপ ছিলাম। কিন্তু এখন তো আর শুভ কাজ ফেলে রাখতে পারি নে। কিন্তু বাবা, আমি ভাবছিলাম এখনো তো চাকরি বাকরি কিছু হয়নি, এই সময় একটা বিয়ে করে বিপন্ন হওয়া। বিপন্ন? বিয়ে পাশ করে যদি একজনকে দুটো খেতে দিতে না পারো, তাহলে মাঠে গিয়ে লাঙল ঠেলোগে যাও। না না, আমি সেজন্য ভয় করি না, তবে তাড়াতাড়িতে না দেখে শুনে একটা জাতা বিয়ে করা। জাতা বিয়ে বলছো কি? আরে তুমি ভালোভাবে পাশ করেছো শুনে জগবন্ধু বাবু তার মেয়ের সঙ্গে বিয়ে দেবার ইচ্ছে প্রকাশ করেছেন, তাই তো গিন্নি নিজে এসেছেন। কিন্তু এখন বিয়ে করবার আমার এতটুকু ইচ্ছে নেই। ইচ্ছে নেই? তুমি ইচ্ছে নেই বললেই হবে? আরে বড় মানুষের ঘরে সম্বন্ধ, দু পয়সা পাওনা থোনা আছে, এমন সম্বন্ধ মানুষে ছাড়ে?
কিন্তু টাকার লোভে যেখানে সেখানে যেখানে সেখানে টাকার লোভে ভালো বংশ দেখে দিচ্ছি না। সুরেশের মা এসে বলে, কি গো, হলো কি? হলো আমার মাথা আর মুন্ডু। তোমার ছেলে বলছে বিয়ে করতে ইচ্ছে নেই। চুপ করো গো, চুপ করো, চেঁচামেচি করো না। পাশের ঘরে মেয়ের মা বসে রয়েছে। তাহলে তুমি তোমার ছেলেকে বুঝিয়ে বলে দাও, এখন যেন আর অমত না করে। বাবা সুরেশ, আমাদের কথা রাখ বাবা। মেয়ের মা এসে পাশের ঘরে বসে রয়েছেন। তার একমাত্র মেয়ে, কত স্বাদ আহ্লাদ। তোকে দেখার জন্য ব্যস্ত হয়েছেন। তুই পাশ করেছিস শুনে সঙ্গে করে কত ফল মিষ্টি এনেছেন। কথা দেওয়া হয়ে গেছে, এখন যদি আমার উপর বিরক্ত হোস। তোমরা আমাকে ভুল বোঝো কেন মা? সত্যিই কি আমি তোমাদের উপর রাগ করি না বিরক্ত হই? তবে গ্রামে ঘরে বিয়ে করা। গ্রাম ঘরে বিয়ে সে তো আরো ভালো, চেনা জানা ঘর। মেয়ের মাকে একবার দেখা দে বাবা। লেখাপড়া শিখেছ, তাকে যথাযোগ্য সম্মান দেখাবে এই আমি চাই। তিনি উপযাচক হয়ে আমাদের বাড়িতে এসেছেন। সে আর তোমায় শিখিয়ে দিতে হবে না। সুরেশ আমার তেমন ছেলেই নয়। বাবা সুরেশ, একটু দাঁড়া বাবা, আমি ওকে ডেকে আনি। তাহলে তুমি ওকে ডেকে এনে ছেলে দেখাও, আমি ততক্ষণ একটু বাইরে থেকে ঘুরে আসি। এই কথা বলে সুরেশের বাবা বেরিয়ে যায়। সুরেশের মা বলে, এসো দিদি। সুরেশের মা ওনাকে আনবে বলে চলে যেতে গেলে সুরেশ বলে, মা। আমায় ডাকলি বাবা? হ্যাঁ, তোমরা যে বিয়ের সব পাকাপাকি করতে যাচ্ছ, কিন্তু আমার সুবিধে অসুবিধেটা একবারও দেখছো না। তোর আর অসুবিধে কি বাবা? অসুবিধে তো আমার। তোর বিয়ে দিলে তবু আমার সংসারের সুবিধে হয়। সারাদিন একলাটি থাকি, তবু তোর বউ এলে। এমন সময় অনুপমার মা সেখানে আসেন। তাকে দেখেই সুরেশের মা বলে, এসো ভাই, এসো এসো, এই আমার সুরেশ। সুরেশ অনুপমার মাকে প্রণাম করলে অনুপমার মা বলে, বেঁচে থাকো, বেঁচে থাকো, সুখে থাকো বাবা। বেশ ছেলে, খাসা ছেলে। যা বাবা, তোর কাজে যা। হ্যাঁ হ্যাঁ, তুমি এসো বাবা, তোমাকে আর কষ্ট দেব না। সুরেশ চলে যায়। অনুপমার মা বলে, দেখো দেখি আমার মেয়ের পয়। তা তো দেখছি। একবার বিয়ে হোক, তারপর দেখো তোমার ছেলে রাজা হবে। অনু যখন আমার জন্মায়, তখন একজন গণৎকার এসে গুণে বলেছিলেন যে অনু আমার রানী হবে। অত সুখে কেউ কখনো থাকেনি, থাকবেও না। কে বলেছিল? একজন সন্ন্যাসী। আর একটা কথা ভাই, তুমি তোমার জামাইকে কলকাতায় একখানা বাড়ি কিনে দিও। এ আর বেশি কথা কি? চন্দ্রকে আমি পেটের ছেলে বলেই জানি, কিন্তু অনুরোধ ধরতে গেলে কর্তার অর্ধেক বিষয় পাওয়া উচিত। হ্যাঁ, আমি বেঁচে থাকলে ও তাও পাবে। আহা, তাই হোক, ওরা রাজা রানী হয়ে সুখে থাক, আমরা যেন দেখে মরি। আহা, তাই বলো ভাই, তাই বলো। কিন্তু লেখাপড়া জানা ছেলে, ছেলের একবার মত নেওয়া উচিত তো। না না, সে ভয় নেই, এক্সামিন হয়ে গেছে, ভালোভাবে পাশও করেছে। এখন আর বিয়েতে অমত করবে না। অদূরে রাখালবাবুর গলার আওয়াজ পাওয়া গেল। তার আগমনে সলজ্জে অনুপমার মা বলে, ও মা, কর্তা আসছেন যে, আমি যাই তাহলে। হ্যাঁ, ওকে পাঠিয়ে দেবো দিনক্ষণ ঠিক করার জন্য, কেমন? হ্যাঁ হ্যাঁ, তাই দিও। অনুপমার মা চলে যায়। অন্য দিক দিয়ে রাখালবাবু আসেন, বলেন, হ্যাঁ গা, জগবন্ধু বাবুর স্ত্রী চলে গেলেন। হ্যাঁ ছেলে দেখালে? হ্যাঁ, সুরেশ নমস্কার করলে তিনি কত আশীর্বাদ করলেন। সবই তো হলো, এখন টোপ গিললে হয়। তোমার ছেলে যা একরোখা। না গো না, আমি তাকে বুঝিয়ে বলবো। ওরা বেশ খরচপত্র করবেন, কি বলো? হাজার হোক একমাত্র মেয়ে, দেখো হাত ছাড়া না হয়ে যায়। সে ভয় নেই, ওরা পাশের খবর পেয়ে একেবারে ভাবে গদগদ হয়ে গেছে। আর দেখো, একটা কথা বলে ফেলেছি। কি কথা? পাওনা থৌনার কথা? হ্যাঁ। খাট বিছানা? না গো না, একখানা বাড়ির কথা। হ্যাঁ, বাড়ি? তুমি বললে?
আমি তোমাকে এই কথাটা শিখিয়ে দেব, মানে বলবো বলবো মনে করেও বলতে পারিনি। কিরকম যেন চক্ষু লজ্জা হলো। তোমার কিন্তু একটুও চক্ষু লজ্জা নেই, হ্যাঁ? তারপর বেয়ান ঠাকুরুন রাজি হলেন তো? হ্যাঁ, বললেন তা দেব না। আমার অনুরোধ তো ধরতে গেলে কর্তার অর্ধেক বিষয় পাওয়া উচিত। আমি বেঁচে থাকলে অনু আমারটাও পাবে। তা বেয়ানের স্বাস্থ্য খুব খারাপ নয়, বাঁচলেও বাঁচতে পারেন। তাই যেন হয়, আমার সুরেশকে নিয়ে ওরা যেন ভোগ দখল করে। বোধহয় জগবন্ধু বাবু আজই আবার তোমার কাছে আসবেন দিন স্থির করতে। তাই বুঝি বললেন? হ্যাঁ। কিন্তু এরপর আবার যদি তোমার ছেলে অমত করে তাহলে? না গো না, বলছি তো, তুমি মাথা ঠান্ডা করো দেখি। যাই ওদিকে আবার দেখি গে বিয়ান বাড়ির প্রথম তত্ত্ব। পাড়ার 5 জনকে যা হোক দুটো একটা দিতে তো হবে। সুরেশের মা বেরোতে গেলে রাখাল মজুমদার বলে, বড় লোকের বাড়ি, ছেলের বিয়ে পাকাপাকি হয়েছে, এই সংবাদটি তাড়াতাড়ি জাহির না করলে বুঝি তোমার আর চলছে না? শেষে একটা ভাঙচি টাংচি পড়ুক আর কি। কথায় বলে স্ত্রী বুদ্ধি প্রলয়ং করি। তার চেয়ে চুপি চুপি জিনিসপত্রগুলো ভাঁড়ারে তোলগে যাও। হ্যাঁ, তবে তাই যাই। এই বলে সুরেশের মা বেরিয়ে যায়। একটু পরে সুরেশ আসে। সুরেশকে দেখে ওর বাবা বলে, এই যে বাবা, এইমাত্র আমি তোমার কথাই ভাবছিলাম। দেখো বাবা, সনাতন চক্রবর্তী মশাই বলছিলেন রঘুনাথপুরের স্কুলের জন্য নাকি একজন মাস্টার দরকার। তুমি যদি ওই চাকরিটা নাও তাহলে চক্রবর্তী মশাইকে বলে কয়ে বিয়েতে ফার্স্ট হয়ে 30 টাকা মাইনের মাস্টারি করব? আপনি কি বলছেন বাবা? কেন? দেশে ঘরে থেকে রোজগার, এ মন্দ কি? আমি ঠিক করেছি আমি চাকরি করব না। চাকরি করবে না? তবে কি করবে? আমি স্কলারশিপ পেয়েছি, মনে করেছি সেই টাকায় বিলেতে গিয়ে পড়ব। হ্যাঁ, তুমি বিলেত যাবে? হ্যাঁ, ইচ্ছে আছে। পড়ে পড়ে তোমার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। গেরস্ত ঘরের ছেলে, যা হোক বিয়েটা পাশ করেছো, এখন একটা চাকরি বাকরি জুটিয়ে নিয়ে ঘর সংসার করো। তা নয় বিলেত যাব। বলি বিলেত তো যাবে, কিন্তু ঘরে ফিরে এসে যে প্রায়শ্চিত্ত করার টাকাটিও জুটবে না। বিনা পয়সায় যখন এই সুযোগ পেয়েছি তখন দোষ কি বাবা? নাস্তিক বেটা কোথাকার, আবার তর্ক করে, বলে দোষ কি? পরের পয়সায় বিষ পেলেও কি খেতে হবে নাকি? আচ্ছা, বিলেতে যাওয়া আর বিষ খাওয়া কি এক হলো? হলো না। একদিকে জাত খোয়ানো, ম্লেচ্ছ হওয়া, আর অপরদিকে বিষ ভোজন, এক নয় কি? অকাট্য যুক্তি, খণ্ডন করো। জানি না আপনাদের রক্ষণশীল মনোভাব। অনর্থক তর্ক করে অশান্তি আমি বাড়াতে চাই না। এই বলে সুরেশ চলে যায়। 2-1 দিন বাদে জগবন্ধু বাবুর বাড়ির সংলগ্ন উঠোনে জগবন্ধু বাবু ব্যস্তভাবে প্রবেশ করলেন। পেছনে অনুপমার মা। আরে ডাকো ডাকো, অনুকে ডাকো, চন্দ্রকে ডাকো। কেন গো, কি হলো? আরে একে ডাকো ওকে ডাকো বলে চেঁচাতে চেঁচাতে একেবারে বাগানে এলে। বলি ব্যাপার কি? আহাহাহা, বলি বুঝতে পারছো না, সব যে একেবারে ঠিকঠাক হয়ে গেল। কিসের কি ঠিক হলো গো? আরে অনুর বিয়ের গো, অনুর বিয়ের। তাহলে সব কথা পাকা হয়ে গেল? এগো, নইলে কি আর এত ব্যস্ত হচ্ছি? সুরেশ রাজি হয়েছে? কথা দিয়েছে? আরে কথা না দিলে, রাজি না হলে কি আর অমন করে হাঁক ডাক করি? পাকা কথাবার্তা সব ঠিকঠাক হয়ে এলো। এখন আস্তে আস্তে গোছগাছ করে নিতে হবে। অনুকে আবার বাছা বাছা জিনিস দেব, নিজে দেখে পছন্দ করে। রাখাল বাবুকে সে কথা বললাম, আমার একমাত্র মেয়ে, ওকে নিয়ে স্বাদ আহ্লাদের আমি কোনো ত্রুটি করব না। তো রাখাল বাবু বললেন বেয়ানো সে কথা বলে গেছেন, আর 1000-5 টাকাও নাকি তুমি দেবে বলে এসেছো। হ্যাঁ, তোমাকে না জানিয়ে সে কথা বলে এসেছি। ভাবলাম কি টাকার লোভে যদি মেয়েটাকে নিতে চায় তাই। হ্যাঁ, বেশ করেছো বেশ করেছো। অমন ছেলে গায়ে আর সুখ্যাতি ধরে না। অনুর আমাদের পছন্দ আছে, পছন্দ আছে। চলো আর দেরি নয়, ফদ্দ করি গে। আরে চন্দরকে ডাকো, বৌমাকে ডাকো। ব্যস্তভাবে দুজনেই চলে গেলেন। অপর দিক দিয়ে চন্দ্রের স্ত্রীর সঙ্গে অনুপমা প্রবেশ করল। তার হাতে ফুল। কতলু খা, কতলু খা। কতলু খাঁ? সে আবার কেলো? সে দস্যু
প্রেমের মর্যাদা দিল না, প্রেমের সম্মান দিল না। হায় বিমলা, বৌদি বই পড়ো, জানতে পারবে কত হারামুনি খুঁজে পাবে, দেখতে পাবে কত ফুল সৌরভ বিলিয়ে অকালে ঝরে গেল, কত ধূপ আগুনে পুড়ে পুড়ে ছাই হলো, কিন্তু পূজা পেল না। ও বুঝেছি, কিন্তু ধূপ হয়ে আর পুড়তে হবে না লো, পূজারি ঠাকুর এলো বলে। আচ্ছা বৌদি, তোমার তো বিয়ে হয়েছে, তুমিই বলো, স্বামীর কাছ থেকে তুমি কি যথার্থ মর্যাদা পেয়েছো? মর্যাদা সে আবার আমি পাবো কিলো? তোর দাদা কুলিন, মর্যাদা তো তার। আমি বরং তাকে খাওয়াবো দাওয়াবো, তার সেবা যত্ন করব, এই তো জানি। তিনি দাসী বলে চরণে ঠাঁই দিয়েছেন। সেকেলে, একেবারে সেকেলে। ব্যস্তভাবে ভোলা প্রবেশ করে। দিদিমণি, বউ দিদিমণি, আপনারা শিগগির এসো। কেন রে? ফর্দ করতে হবে না, কর্তাবাবু যে ডাকছেন। দিদিমণির যে বিয়ে, সব ঠিকঠাক। তাই নাকি? আচ্ছা তুই যা, আমি যাচ্ছি। ভোলা চলে গেল। চন্দ্রের স্ত্রী অনুপমার হাত ধরে বলল, আয়, যাক, অনেক সাধ্যি সাধনার পর তবে মাথার ফুল পড়েছে। মাথার ফুল যে পড়বে তা আমি জানতাম। কেমন করে জানলি? চিঠিপত্র চলতো নাকি? প্রেম অন্তর্যামী, আমাদের চিঠিপত্র অন্তরে অন্তরে চলতো। ধন্যী মেয়ে তুই। আমি 3 ছেলের মা, উনি আজ আমাকে প্রেম শেখাতে এলেন। ললিত শীষ দিতে যাচ্ছিল, হঠাৎ বাগানের পাঁচিলে উঠল। অনুপমা চন্দ্রের স্ত্রীর সঙ্গে চলে যাচ্ছিল, হঠাৎ তাকে দেখে বলল, আবার কতলুখা? সে কি লো, তুই যে ছাই কিসব বিদঘুটে নাম বলিস, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কিছুই বুঝতে পারি না। তোমরা চাই কিছুই বুঝতে পারো না। ওই দেখো। পাঁচিলের ওপর ললিতকে দেখিয়ে দিল। ও তাই তো, দুর্লভ বসে সেই বখাটের ছেলে ললিতটা না? আয় আমরা ঘরে যাই। ললিত? ললিত না ছাই, কতলুখা। এই বলে অনুপমা চলে গেল। ওদিকে দুর্লভ বসুর বাড়ির বাইরের ঘরে একটা তক্তপোষের ওপর ললিতের বন্ধু বান্ধবরা আড্ডা জমিয়ে বসে আছে। লালু তাস মেলাচ্ছে, যতীন খিড়কিতে চড়স মেশাচ্ছে। পাশে একটা ভাঙা আলমারিতে মদের বোতল ও গ্লাস। লালু বলে, আচ্ছা, ললিতটা কোথায় গেল বল দেখিনি? সেই কখন থেকে এসে বসে রয়েছে, অথচ তার দেখাইনি। হ্যাঁ, দেখা পাবে কি করে? সে কি আর বাড়িতে আছে? দেখো গে যাও, এতক্ষণ হয়তো জগবন্ধু বাবুর বাগানের পাঁচিলে বসে আছে। কেন? সেখানে আবার কি হলো? সেসব তুই বুঝতে পারবি নি, যা করছিস তাই কর। এমন সময় ললিত আসে। ওকে দেখে যতীন ও লালু বলে, আসুন আসুন আসুন, আস্তে আজ্ঞা হোক। গৃহস্বামীকে আর আসতে আজ্ঞা করতে হবে না। তা যা বলেছিস। স্পেড। হত ছাড়া, সারাদিন শুধু তাস মেলাচ্ছে। এই ভুলো, আবার চেঁচামেচি আরম্ভ করলি? এখন আয়, মশলা তৈরি, পোড়াবি আয়। দূর দূর, ও চরস আর খাবো না, গলা খারাপ হয়ে যাবে। এই আমার এই বিড়িটা একটু মশলা পুড়ে দে। আমায় একটা দিস। এই জেনে তোর আগেই একটা নিবেদন করে রেখেছি। ললিত বিড়ি ধরালো। ভুলো কোঁচার খুঁটে নাক ঢাকা দিল। ভুলোর রকম দেখো, আবার নাকে কাপড় ঢাকা দেওয়া হচ্ছে। কত ছোট কোলকে ফাটালে তার ঠিক নেই, এখন আবার চরসের গন্ধে নাকে কাপড় দেওয়া হচ্ছে। এই তোরা কি আরম্ভ করলি বলতো? বলি এটা ভদ্রলোকের বাড়ি নাকি? হঠাৎ ললিতের মা প্রবেশ করলেন, পেছনে রঘু। আমার মনে হয় তোর বন্ধুদের সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। তোর মুখ চেয়ে আমি ওদের দয়া করে বসতে দিই বলে ওরা যে যা ইচ্ছে তাই করবে, তা হবে না। তুই ওদের চলে যেতে বল। ভদ্রলোকে ছেলেদের দারোয়ান দিয়ে তাড়াবার ইচ্ছে আমার নেই। এই বলে সে চলে যায়। এই আমাদের ডেকে না অপমান করলি? বলি মানের ভয় তোমাদের আছে নাকি? মানেটা কি? হ্যাঁ, আমাদের মান নেই? না, নইলে হাসপাতালে রোগীর মতো এখানে পড়ে থাকো চোপার দিন রাত। তুমি এখন এখান থেকে যাও রঘুদা। দাঁড়াও, আগে এদের বিদায় করি তবে তো যাব। এ যা ইচ্ছে তাই বলবে নাকি? হ্যাঁ, তবে রে আজকাল। লালু হঠাৎ রেগে মারতে উদ্যত হলো। রঘু খেপে গিয়ে বলে, কি আবার হাত তোলা? তবে রে। রঘু একটা চেয়ার তুলে মারতে উদ্যত হলো। এই চল, সব চল, ছোট লোকের সঙ্গে আর ঝগড়া করতে হবে না। যা বলেছিস,
চল চল। হ্যাঁ চল চল চল, আমরা আর আসবো না, কিন্তু দেখবো আমাদের দরকার হয় কিনা। ভুলো, লালু ও যতীন বেরিয়ে গেল। রঘু তাদের পেছন পেছন তাড়া করলো। ব্যাপারটা কি? ভদ্রলোকের ছেলেদের তাড়িয়ে দেওয়া? বলি, আমি কি বাড়ির কেউ নই? ঘরের ভেতর থেকে এসব শুনে ললিতের মা এসে ললিতকে বলে, কি বলছিস ললিত? আমার বন্ধু বান্ধবদের এইভাবে অপমান করার তোমার কোনো অধিকার নেই। যাদের মানের ভয় নেই তাদের অপমান করার অধিকার শুধু আমার কেন, বাড়ির ঝি চাকরদেরও আছে। বেশ, তবে তুমি তোমার ঝি চাকরদের নিয়ে থাকো, আমি এখান থেকে চলে যাই। তুমি যদি এখানে থেকে শান্তি না পাও যেতে পারো, কিন্তু যেখানেই যাও কুসঙ্গ ত্যাগ করে ভালো জায়গায় ভালোভাবে থাকার চেষ্টা করো। আমার ভালো মন্দ আর তোমায় দেখতে হবে না, আমার যা ভালো আমি তাই করব। তুমি যখন চাও না আমি এখানে থাকি, তখন আমার যেদিকে দু চোখ যাই চলে যাব। তুমি আমার একমাত্র সন্তান, আর বোধ করি সংসারে আমার চেয়ে তোমার আপন কেউ নেই। কিন্তু আমার চেয়েও যদি তোমার বন্ধু বান্ধবেরা বেশি আপন হয়ে থাকে আর তাদের কাছে যদি তুমি বেশি শান্তি পাও, যেতে পারো, আমি আপত্তি করব না। কিন্তু মনে রেখো, আমি তোমায় আর একটা পয়সাও দিতে পারবো না। কি? টাকা পয়সা দেবে না? কিন্তু কার পয়সা তুমি দেবে না শুনি? বলি, টাকা পয়সা আমার বাবা জমিয়ে রেখে গেছেন না তোমার বাবা জমিয়ে রেখে গেছেন? না, আমার বাবা সে দুর্ভাগ্য করেননি, তোমার বাবাই সে দুর্ভাগ্য করেছেন। তাই তো ভাবি, কার জন্যে তিনি টাকা জমি জিরেত করে গেলেন। এর চেয়ে যদি তিনি একটা অনাথাশ্রম করে যেতেন তাহলে খুব ভালো হতো, তাই না? তোমার ছেলে না খেতে পেয়ে ভিখিরির মতো পথে পথে ঘুরে বেড়াতো। তুমি তাই চাও, তাই না? তোমাকে আর আমার একটুও বিশ্বাস নেই। দাও দাও, আমার টাকা দাও, যেদিকে দু চোখ যাই আমি চলে যাব। বেশ, যেখানে ইচ্ছে যেতে পারো, কিন্তু আমি তোমায় আর একটা পয়সাও দেব না। কি দেবে না? কার পয়সা তুমি দেবে না শুনি? ইতরের মতো চিৎকার করো না ললিত। আমি যে কদিন বেঁচে আছি টাকা পয়সায় তোমার একটু অধিকার নেই। কি অধিকার নেই? না। তবে দেখো আছে কি নেই, লোহার সিন্দুক ভেঙে নেব আমি। ললিত যেতে চায়। ললিতের মা বাধা দেয়, আঁচলের চাবি খুলে বলে, দাঁড়াও, এই লোহার সিন্ধুকের চাবি নাও। তোমার বাপের টাকা তুমি যেমন ইচ্ছে খরচ করো, আমি আর বাধা দিতে আসবো না। কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমি গেলে তোমার চোখ ফোটে। কোথায় যাবে শুনি? তা জানি রে, আত্মঘাতী হলে কোথায় যেতে হয় তা কেউ জানে না, তবে শুনেছি সদ্গতি হয় না। কিন্তু কি করব, এছাড়া আমার আর উপায় কি? যেমন কপাল তেমনি হবে। তো তুমি আত্মঘাতী হবে মা? না হলে আর উপায় কি? তোমাকে পেটে ধরে আমার তো সব সুখী হলো, এখন রোজ রোজ তোমার লাথি ঝাঁটা খাওয়াচ্ছে, জমদুতের আগুন করলো ঢের ভালো। মাকে কাঁদতে দেখে ললিত বলে, মা মা, তুমি আমাকে এইবারটি মাফ করো, আর আমি এমন কাজ কখনো করব না। তাও কি হয়? তোমার বন্ধু বান্ধব তারা সব যাবে কোথায়? আমি টাকা করি বন্ধু বান্ধব কাউকে চাই না মা, আমি কাউকে চাই না, শুধু তুমি থাকো। তোমার কথায় বিশ্বাস কি? আমি তোমার অধম সন্তান, কিন্তু তাই বলে কি কখনো অবিশ্বাসের কাজ করেছি মা? এখন থেকে তুমি হাতে তুলে যা দেবে তার বেশি আমি এক পয়সাও চাইবো না। তোমাকে একটা আধুলাও হাতে করে তুলে দিতে ইচ্ছে হয় না, কেননা 1 বছর 1.5 বছরের মধ্যে তুমি যত টাকা উড়িয়েছো তার অর্ধেকও তুমি কখনো তোমার জীবনে রোজগার করতে পারবে না। বেশ, তুমি আমাকে কিছুই দিও না। না, অতটা তুমি সইতে পারবে না তা আমি জানি, আর অত কষ্টও আমি তোমাকে দিতে চাই না। মাসে 100 টাকা পেলে তোমার চলবে কি? বলেছি তো মা, তুমি আমায় যা হাতে তুলে দেবে তাতেই চলবে। বেশ, তবে তাই হবে। এই বলে ললিতের মা বেরিয়ে যায়। ললিত একা কিছুক্ষণ বসে রইল। পরে ভাঙা আলমারির মধ্যে থেকে একটা মদের বোতল বের করে মদ্যপান করতে লাগলো। রঘু প্রবেশ করে তা দেখে দুঃখ করে বলল, এত লোকের মরণ হয় আর আমার মরণ হয় না, জম একেবারে ভুলে আছে। কেন অকালেই মরণ কামনা কেন রঘুদা? সাধে কি আর মরতে চাই? তোমার অবস্থা দেখে যে এক তিলও আর বাঁচতে ইচ্ছে করে না। কেন, আমার আবার কি হলো? কি যে হয়নি আমি কেবল তাই ভাবছি। তোমার ওই বন্ধু হতভাগাগুলোকে যেমন করে তাড়ালাম, তেমনি করে ওই নেশাটাকে যদি তাড়াতে পারি। তাহলে আমি কি নিয়ে থাকবো রঘুদা? কেন, বিয়ে থাওয়া করে ঘর সংসার করো। ঘর সংসার, বিয়ে থাওয়া, মেয়ে দেবে কে এমন সোনার চাঁদকে? তুমি যদি কথা দাও তো পাশের বাড়িতে না হয় একবার কথাটা পারি। পাশের বাড়ি? বিয়ের কথা পাশের বাড়িতে? হ্যাঁ,
ওই জগবন্ধু বাবুর মেয়ে ওই খুকির সঙ্গে। কিন্তু ওরা এই অপদার্থ মাতাল মূর্খটার সঙ্গে বিয়ে দেবে কেন? খুব দেবে, তুমি যদি রাজি থাকো তো কথাটা না হয় একবার পেরেই দেখি। অমন কাজও করো না রঘুদা, অমন কাজও করো না। ঘেও কুকুরকে কেউ কি কখনো বাড়িতে স্থান দেয়? দূর দূর করে তাড়িয়ে দেয়। ও দূর থেকে দেখাই ভালো। এই বলে ললিত চলে যাচ্ছিল, রঘু বলে, কিন্তু আবার যাচ্ছ কোথায়? নেশা করতে, নতুন নেশা করতে। বুঝেছি, কিন্তু দেখো আর যাই করো তোমায় মানা করে দিচ্ছি, আজ থেকে তুমি আর ওদের পাঁচিলে উঠো না। কেন? ভাঙা পাঁচিল বলে? তার ভয় নেই রঘুদা। নেশা যতক্ষণ থাকে ততক্ষণ ঠিক থাকে, ছাড়লেই মুশকিল। আমার কথাটা শোনো, পাঁচিলে উঠো না। ভয় নেই, পড়ে যাব না। ললিত টলতে টলতে বাইরে বেরিয়ে এলো। ওদিকে জগবন্ধু বাবুর বাড়ির সংলগ্ন উঠোন। অনুপমা দুর্গেশ নন্দিনী বইটা চোখের সামনে ধরে হাসছিল। এমন সময় চন্দ্রবাবুর স্ত্রী এসে বলল, বরের সুখ্যাতি গ্রামে ধরে নাকি না, তাই। আমার মতো সতীসাধ্যী স্ত্রী যার, জগতে তার সকল সুখের পথে খোলা থাকে। নভেল নাটক পড়ে পড়ে সত্যিই তোর মাথাটা খারাপ হয়ে গেছে। কিন্তু সতীসাধ্যী বলি, তবু এখনো বিয়ে হয়নি। জগৎ জানে না বটে, কিন্তু বিয়ে আমাদের অনেক দিনই হয়ে গেছে। সে কিলো? হ্যাঁ, অন্তরে অন্তরে বহুদিনই আমাদের পূর্ণ মিলন হয়ে গেছে। ও কথা আমায় যা বললি তা বললি, কিন্তু আর কাউকে বলিসনি যেন। লোকে শুনলে বলবে থিয়েটারের অ্যাক্টও করছিস। এমন করলে লোকে পাগল বলবে যে। বলুক, আমি তো প্রেমে পাগল। ললিতকে পাঁচিলে উঠতে দেখে চন্দ্রবাবুর স্ত্রী পালাবার উদ্যোগ করলে অনু চন্দ্রের স্ত্রীর আঁচল চেপে ধরে বলে, অমন করে পালাচ্ছ কেন বৌদি? ওই দেখ। অনুপমা দেখল ললিত পাঁচিলের ওপর বসে আছে। ও, তা পালাচ্ছ কেন? আমার ভাই মাতাল দেখলে বড্ড ভয় করে, আমায় ছেড়ে দে, আমি যাই। চন্দ্রের স্ত্রী একরকম জোর করেই আঁচল ছেড়ে পালালো। আরে দাঁড়াও দাঁড়াও, ভয় নেই ভয় নেই। উনি অমন করে চলে গেলেন যে? মাতাল দেখে ওর বড্ড ভয় করে। কিন্তু তুমি তো ভয় করো না, তাই না? না, মাতালটা একদিন আমায় বাঁচিয়েছিল কি না? কিন্তু কেন বাঁচিয়েছিল জানো? জানি, আত্মহত্যা করা পাপ বলে। না, তোমাকে আমার ভালো লাগে বলে, তোমাকে ভালোবাসি বলে। তুমি আমাকে ভালোবাসো বলে সেদিন ডুবে মরতে দাওনি? হ্যাঁ, সত্যিই ভালোবাসি। তুমি বিশ্বাস করো আমায়? তুমি শয়তান, তুমি অধম। শুধু অধম? আমি নরাধম। কিন্তু তোমাকে বাঁচিয়ে লাভ হলো এই যে তোমার দাদা এখন আমাকে কোতল করতে চান। অথচ আইবুড়ো মেয়ে তুমি একটা ঠুনকো প্রেমের নেশায় ডুবে মরতে গিয়েছিলে। তোমার ভালোবাসায় পড়ার চেয়েও ডুবে মরাও ছিল অনেক ভালো। কেন তুমি আমাকে বাঁচালে? বুঝতে পারিনি, এখন দেখছি না বাঁচালেই ছিল ভালো। কিন্তু আজ বারণ করে দিচ্ছি, আর কোনো দিন পাঁচিলে ওঠার চেষ্টা করো না। জমির সীমানা বজায় রাখতে পাঁচিলটা শুনেছি আমার বাবাই খরচ করে গাঁথিয়েছিলেন। তোমার বাবা খরচ করে গাঁথিয়েছিলেন জমির সীমানা বজায় রাখার জন্য, কিন্তু হনুমানের মতো ওর ওপর বসে থাকার জন্য গাঁথিয়েছিলেন কি? তা বলা যায় না। বাবা তো আর ছেলেটাকে মানুষ করে যেতে পারেননি। হয়তো এমনতর কিছু একটা হবে বলেও করে যেতে পারেন। আপনি তো আচ্ছা নির্লজ্জ বেহায়া। হ্যাঁ? যে কথা শুনলে মানুষ রাগ করে, আপনি সে কথা শুনে হাসছেন। এটাই আমার বিশেষত্ব। এই একটু আগে রঘুদাকেও ঠিক এই কথাই বলে এলাম। খুব বাহাদুরি। লজ্জা যার নেই সে আবার মানুষ? তা নেই বলেই তো দুঃখ নেই, আর ডুবে মরতেও ইচ্ছে নেই। তুমি কতলুখা। তার মানে? মানে তুমি আমার শত্রু। অনুপমা ঘুরে জোয়ান সহ চন্দ্রবাবুকে আসতে দেখে ছুটে পালালো। বেশ তো ঝগড়া করছিলে, এই এই পালালে যে। আরে হঠাৎ চন্দ্রবাবুকে আসতে দেখে ললিত থতমত খেয়ে গেল। চন্দ্রর হাতে বন্দুক। তিনি ললিতকে লক্ষ্য করে বন্দুকটা তুলতে যাবেন, এমন সময় জগবন্ধুবাবু ভেতর থেকে চন্দ্র চন্দ্র বলে চিৎকার করতে করতে এলেন এবং চন্দ্রের হাতের বন্দুক চেপে ধরলেন। ছি 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 ছি, আরে করছো কি করছো কি? ছেড়ে দিন, রাস্কালটাকে আজ শেষ করে দি, যাতে পাঁচিলে আর না উঠতে পারে ও।
কিন্তু তাই বলে জীবন নিয়ে শাসন? তুমিও যে রেহাই পাবে না বাবা। এই যে ললিত, নামো নামো বলছি, ফের যদি তোমায় দেখি তো। না, গুলি যখন করলেন না তখন আর নয়, নেমেই যাই। ললিত ধীরে ধীরে নেমে চলে গেল। ওকে এইভাবে ছেড়ে দেওয়া কিন্তু উচিত হলো না বাবা। কিন্তু কি করব, এক পাঁচিলে বাস করে তো আর বিবাদ করতে পারি না। ও যদি মানুষ হবে, ওর যদি বুদ্ধি থাকবে, তাহলে কি আর ওরা এমন হয়? ওর বাবা দুর্লভ আমার অন্তরঙ্গ বন্ধু ছিল। অনু যেদিন জন্মায় তার পরের দিন দুর্লভের কাছে আমি ওকে চেয়েছিলাম জামাই রূপে, কিন্তু ওই মূর্খ, ওই মাতালটাকে। পেট থেকে পড়েই তো কেউ আর মূর্খ হয় না, মাতালও হয় না। তাই মানুষ অনেক কিছু আশা করে। ও যা হতে পারতো তা হলো না বলেই তো সম্বন্ধটা ভেঙে গেল বাবা। কিন্তু ভদ্রলোকের যা হওয়া উচিত ছিল তা যখন হয়নি, তখন ওকে শিক্ষা দেওয়া দরকার। আপনি বলছেনটা কি বাবা? ওর জন্য মেয়েদের বাগানে আসবার উপায় নেই। আমি ওকে কিছুতেই ছাড়বো না। এই দারোয়ান, চলো তো থানামে। চন্দ্র দারোয়ান সহ যেতে গেলে জগবন্ধুবাবু বাধা দিয়ে বলেন, চন্দ্র শোনো, এ নিয়ে আর হাঙ্গামা করো না। না, আমি ওকে কিছুতেই ছাড়বো না। ওকে আমি জেলে দেব। এই দারোয়ান, চল। চন্দ্র, চন্দ্র শোনো শোনো। ব্যস্তভাবে দারোয়ানের সঙ্গে চন্দ্র বেরিয়ে যায়। জগবন্ধুবাবু ডাকতে ডাকতে এগোলে অনুর মা এসে বলে, কি গো, ব্যাপার কি? এত গোলমাল কিসে না? আর বলো না, দুদণ্ড যে একটু শান্তিতে থাকবো তার উপায় নেই। এইমাত্র চন্দ্র আর এক কাণ্ড করে বসলো। সে কি? হ্যাঁ, ললিতকে জেলে পাঠাবে বলে থানা পুলিশের নালিশ করতে গেল। কেন? কি করেছে সে? নিত্যকারের মতো আজও পাঁচিলে উঠেছিল ললিত। চন্দ্র তাকে গুলি করে মারতে আসে। আমি তাড়াতাড়ি করে এসে পড়েছিলাম বলে খুন খারাপিটা হলো না, কিন্তু তবু ওকে থামাতে পারলাম না। পুলিশ কেস করতে গেল। আহা, বিধবার একমাত্র সন্তান জেল হাজতে দিলে লোকে নিন্দে করবে যে। নিন্দে তো করবেই, কিন্তু কি করব বলো? চন্দ্র হয়েছে ঠিক ওর মার মতো, বড্ড জেদি, বড্ড একরোখা। নেশা ভাঙ করুক আর যাই করুক, ক্ষতি তো কারোর করেনি। তাছাড়া পাঁচিলটা ওদেরই, ওরা যদি ওঠে আমরাই বা করতে পারি কি? হ্যাঁ, তা তো বটেই। মেয়ে বড় হয়েছে, সাবধান তো আমাদেরই হওয়া উচিত না? কাজটা যে কতদূর বাজে হলো তা আমি বলতে পারি না। আজ বাদে কাল অনুর আমার বিয়ে, প্রতিবেশীর সঙ্গে অনর্থক বিবাদ। আর তাছাড়া এই ব্যাপার নিয়ে কি মামলা মোকদ্দমা করা উচিত? শেষে আইবুড়ো মেয়ের নামে যদি 5 জনে 5 কথা বলে? বলবে বই কি, এরপর লোকের কাছে মুখ দেখানো জো থাকবে না। তুমি যাও, চন্দ্রকে বলে কয়ে যেমন করে হোক ফিরিয়ে আনো। তাকে বারণ করো, অমন সর্বনাশ যেন সে আর না করে। আমারই যদি বাধ্য হবে বারণ শুনবে, তাহলে তো আগেই শুনতো। এতক্ষণ হয়তো সে থানায় গিয়ে হাজিরও হয়েছে। তাহলে কি হবে? লোকের কাছে মুখ দেখাবো কি করে? আমি শুধু ওই ভয়টাই করছি না অনুর মা। আমি শুধু ভাবছি বাড়ির পাশের প্রতিবেশীর দীর্ঘশ্বাস, সে কি ভালো হবে? এই বলে জগবন্ধুবাবু বেরিয়ে যান। অনুর মা নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইলেন। ওদিকে ললিতদের বাড়ির ভেতরে ললিতের মা ঘরের একপাশে বসেছিলেন। পাশে দুর্লভ বসুর পুরনো চাকর রঘু দাঁড়িয়ে। ললিতের মায়ের চোখে মুখে গভীর উদ্বেগ প্রকাশ পাচ্ছে। কাল থেকে তো মুখে জলটুকু পর্যন্ত দিলে না, যা পারো একটু কিছু মুখে দাও মা। গলা কাঠ হয়ে আছে বাবা, গলা দিয়ে কি আর কিছু নামছে? তা জানি মা, দাদাবাবুর অদৃষ্টে এই শাস্তিই ছিল। নইলে কত করে বললাম পাঁচিলে উঠো না, তখন যদি কথাটা শুনতেন। কথাই যদি শুনবে, তাহলে ওর অদৃষ্টে এই সবই বা হবে কেন? চন্দ্র বদরাগী, বদমেজাজি। কদিন ধরেই কথাটা কানাঘুষো কানে এসেছিল, তাই ভয়ে ভয়ে দিন কাটিয়েছি। নিজে বারণ করেছি, তোমাকে দিয়ে বারণ করিয়েছি। ওই চামারটা যে দাদাবাবুর এমনি সর্বনাশ করবে তা যদি একটু আগেও জানতে পারতাম মা। ওদের আর দোষ কি বলো? সত্যিই তো, ওদের আইবুড়ো মেয়ে ঘরে, সাবধান তো ওদের হতেই হবে। না না, তুমি জানো না মা, তুমি জানো না, ওদের মেয়েও বড় ভালো নয়। দোষ কি আমাদের দাদাবাবুর একার নাকি? ঘর দর থাকতে ও মেয়েটাই বা অষ্টপ্রহর বাগানে ঘোরে কেন? ছি রঘু, আইবুড়ো মেয়ে, তার নামে ওসব কথা বলতে নেই।
ঘরটাও যেমন তাদের, বাগানটাও তেমনি তাদের। তারা যদি সেখানে ঘোরাফেরা করে, আমাদের তো সেদিকে তাকানো উচিত নয়। তা হতে পারে, কিন্তু আমি জানি মা, ও মেয়েও ভালো নয়। রাখাল মজুমদারের ওই যে ছেলেটা, ওর সঙ্গে বিয়ের সব ঠিকঠাক হয়ে গেছিল, তার জন্যই তো ও একদিন পুকুরে ডুবে মরতে গিয়েছিল। তুমি তো জানো না মা, সেদিন দাদাবাবুই মেয়েটাকে বাঁচিয়েছিলেন। চন্দ্রবাবু সে কথা ভালোভাবেই জানে, তবুও বন্দুক দিয়ে গুলি করতে এসেছিল, পারল না বলে মতলব করে জেলে পাঠালো। আর যাকে বাঁচালেন সেই মেয়েটা পর্যন্ত দারোগার কাছে মিথ্যে বললে মা। চন্দ্র ওকে গুলি করলেই ছিল ভালো, আমি একেবারে নিশ্চিন্ত হতাম। এই যে আমার জ্বালার উপর জ্বালা হলো, আমি যে আর একদণ্ড এখানে টিকতে পারছি না। সে কি আর আমি বুঝতে পারছি নে মা, কিন্তু কি করব বলো, উপায় তো নেই। উপায় আছে, আমি আমার উপায় ঠিক করেছি রঘু। ও ঘরে সব গুছিয়ে রেখেছি, তুমি ওগুলো এনে দাও, আমি চলে যাব। চলে যাবে? কোথায় যাবে মা? কাশিতে। কাশিতে? হ্যাঁ, যে কটা দিন বাঁচি বাবা বিশ্বনাথের চরণেই পড়ে থাকবো। কিন্তু মা, তুমি চলে গেলে সব তোমার কে দেখবে মা? তোমার ঘর বাড়ি, তোমার সংসার। হায় রে, আমার আবার ঘর বাড়ি, আমার আবার সংসার। যার জন্যে সব কিছু আগলে পড়েছিলাম সে তো দেখলে না, তবে আর কোন আশায় বুক বেঁধে পড়ে থাকবো বাবা? আমি বলছি মা, এমন হয় না, তুমি আর দুটো দিন দেখে যাও, দাদাবাবু আমাদের খালাস হয়ে আসবেনি। খালাস সে হবে না রঘু, জেল তার হবেই, কিন্তু তার আগে আমার এখান থেকে চলে যাওয়াই ভালো। সে কথা কানে শোনার চেয়ে দূরে থাকাই ভালো। যে কদিন আছো বাড়িটা আগলে রেখো, যদি সে কোনোদিন ফিরে আসে, জেলখানা থেকে ফিরে এসে যদি তার চৈতন্য হয়, আমি কয়েদির মা হয়েও পাষাণে বুক বেঁধে আবার ফিরে আসবো। এত লোকের মরণ হয় আর আমার মরণ হয় না। কর্তাবাবু আমায় বেঁধে মেরে গেলেন। ছি বাবা, কাঁদে না। মাকে তীর্থে পাঠালে ছেলের পুণ্য হয়, তুমি আমায় তীর্থে পাঠাচ্ছ, এখন কি কাঁদে? জানি না মা, পুণ্যি করছি কি পাপের বোঝা বইছি, কিন্তু তোমায় ছেড়ে দিতে যে মন চাইছে না মা। না চাইলেও যে তোমায় আমায় ছেড়ে দিতে হবে বাবা। আমার মুখ চেয়ে তোমায় এই কষ্ট যে সইতেই হবে বাবা। যখন একান্তই শুনবে না, তখন আর কি বলবো মা। যাই, তোমার জিনিসগুলো নিয়ে আসি। রঘু যেতে গিয়েও ফিরে এসে বলে, কিন্তু কাল থেকে একটুও কিছু মুখে দাওনি মা। যখন যাবেই তখন একটু কিছু মুখে দিয়ে যাও। আবার ফিরে আসবে কিনা তা তো জানি না, কিন্তু একেবারে বাসি মুখে গেলে আমি যে কিছুতেই স্বস্তি পাবো না মা। ওই অনুরোধটা আমায় করো না রঘু। এ বাড়িতে বসে আমি জলের ঘটি আর মুখে তুলতে পারবো না। আমার ললিত যদি আবার কখনো ফিরে আসে, সে যদি আমার কোনোদিন মানুষ হয়, ভিটে বসে জলের ঘটি সেই দিন আবার মুখে তুলবো। যখন কোনো কথাই শুনবে না, তখন আর কি বলবো। যাই, তোমার জিনিসগুলো গিয়ে নিয়ে আসি। এই বলে রঘু চলে যায়। ললিতের বাবা দুর্লভ বসুর ফটোর সামনে দাঁড়িয়ে ললিতের মা গলবস্ত্রে করজোড়ে বলতে লাগলেন, ললিতকে একা রেখে কোথাও গিয়ে শান্তিতে থাকতে পারতাম না, কোথাও যাওয়ার জো ছিল না। সে ছিল বন্ধন, তাই সংসারের কাছ থেকে ছুটি মেলেনি। আজ তাকে পুলিশ পাহারায় রেখে নিশ্চিন্ত হয়ে পুণ্য সঞ্চয় করতে যাচ্ছি, আজ ছুটি মিলেছে। রঘু একটা ছোট বাক্স ও ছোট একটা বিছানা নিয়ে এলো। মা, এই যে বাবা, আমারও হয়ে গেছে, চলো যাই। সদরের তালাটা দিয়ে আমায় স্টেশনে পৌঁছে দিয়ে আসবে। আচ্ছা মা। দুজনেই দু এক পা এগিয়ে গেলে ললিতের মা ফিরে এসে আঁচল থেকে চাবি খুলে বললেন, আর এই চাবিগুলো রেখে দাও, যদি সে কোনোদিন ফিরে আসে তার হাতে দিও। আর এই টাকা কটা রেখে দাও, আইবুড়ো ভাত হলে অনুপমাকে একখানা শাড়ি কিনে দিও। না না না, এ টাকা তুমি ফিরিয়ে নাও মা, ও আমি পারবো না। তোমার ইচ্ছে হয় সেখান থেকে তুমি কিনে পাঠিয়ে দিও। তা বললে কি হয় বাবা? চিরকাল জেঠিমা বলে ডেকেছে, কত আবদার করেছে। আমার ললিত যদি মানুষ হতো, হয়তো ওই হতো আমার সংসারের লক্ষ্মী।
কিন্তু তা হলো না বলে আমার আশীর্বাদ থেকে তো ওকে বঞ্চিত করতে পারি নে। খুব চওড়া দেখে একখানা লাল পাড় শাড়ি ওকে এনে দিও। রঘুর হাতে টাকা দিলেন। কিন্তু ওরা যদি নেমন্তন্ন না করে? সে কর্তব্য তাদের, কিন্তু আমার কর্তব্য তো নেমন্তন্ন করা না করার উপর নির্ভর করে না। ওরা নেমন্তন্ন করুক আর না করুক, বিয়ের দিন তুমি কাপড়খানা কিনে দিয়ে এসো। মা, না রঘু, ওতে আর আপত্তি করো না বাবা। তোমাকে যারা চিনতে পারলো না, তোমার মুখের দিকে যারা চাইলে না, তোমার যারা সর্বনাশ করলে, তাদের কি কোনোদিনও ভালো হবে ভেবেছো? ও কথা বলে না বাবা। মানুষ নিজের অদৃষ্টের দোষে নিজে কষ্ট পায়, ওদের দোষ কি? এ আমার অদৃষ্ট। চলো চলো মা। ললিতের মায়ের সঙ্গে রঘু বিছানা ও জিনিস নিয়ে বেরোলো। ওদিকে অনুর বিয়ের দিনে জগবন্ধু বাবুর বাড়ির বাইরের একদিকে জগবন্ধু বাবু একা একটি চেয়ারে বসে আছেন। তার চোখে মুখে গভীর উদ্বেগ, দূরে সানাই বাজছে। এমন সময় হাতে একগাছি হার নিয়ে অনুর মা এলেন। কি নিশ্চিন্ত মানুষ গো, আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি আর তুমি এইখানে বসে আছো। কেন, কি হলো কি? এই দেখো দেখি চন্দ্র কি হার করে এনেছে। এটা পরে অনুকে আমার একটুও মানাচ্ছে না। এর চেয়ে শাশুড়ি আমায় আশীর্বাদে যে জড়োয়ার হারটা দিয়েছিল সেটাই বরং পরিয়ে দিই। তা বেশ, তো তোমার যা ইচ্ছে হয় দিও, কিন্তু আজ বিয়ের দিন নতুন যেটা তৈরি হয়ে এসছে সেটাই দাও। নইলে নতুন কুটুম নিন্দে করবে, বলবে পুরনো জিনিস দিয়েছে, পরে বরং ওটা দিও। তবে যাই, এইটাই পরিয়ে দিই গে। তো তুমি এখানে অমন করে বসে রয়েছো কেন? তুমি এখানে, চন্দ্রকে দেখতে পাচ্ছি না। বাড়িতে আজ এত বড় কাজ। চন্দ্র একটু বাইরে গেছে, এক্ষুনি আসবেক্ষণ। তুমি যাও, নিজের কাজে যাও। অনুর মা চলে যান। অপর দিক দিয়ে রঘু আসে, হাতে একটা লাল পাড় শাড়ি ও একটা থালায় কিছু মিষ্টান্ন। কে, রঘু? আগে হ্যাঁ। এটা কি এইখানে রেখে দেব না বাড়ির ভিতরে দিয়ে আসবো? কি এনেছো? আগে দিদিমণির আইবুড়ো ভাত। তবে যে শুনলাম তোমার মা ঠাকুরন কাশি চলে গেছেন। আগে হ্যাঁ, তিনি কাশিতেই গেছেন, তবে যাওয়ার দিন আমায় বলে গেলেন একখানি ভালো দেখে লাল পেড়ে শাড়ি আমার আশীর্বাদী বলে দিয়ে এসো। তাই। ও, আর কিছু বলে যাননি? অন্যায় করে আমরা যে ললিতকে জেলে পাঠালাম, তার জন্য তিনি কিছু বলে যাননি? না, বলেন সমস্ত মেয়ে, আইবুড়ো মেয়ে, ওদের আর দোষ কি? কিন্তু তিনি কাশি চলে গেলেন কেন? মনের দুঃখে। কত করে বললাম, কিছুতেই শুনলেন না। বললেন জেল ওর হবেই। এখানে বসে সে কথা শোনাচ্ছে, চলে যাওয়াই ভালো। এখন দেখছি তিনি চলে গিয়ে ভালোই করেছেন। আজই হাকিম রায় দিয়েছে। আমি এই একটু আগে সদর থেকে ফিরলাম। তা কি হলো? আর কি হবে বাবু, জেলই হয়ে গেল। জেল হয়ে গেল? আগে হ্যাঁ, ঘরদোর সব খালি পড়ে রয়েছে। এটা কি তাহলে এখানেই রেখে যাব? তাই যাও, কিন্তু দুটো খেয়ে যাবে না বাবা? না, ঘরদোর খালি পড়ে রয়েছে। তাছাড়া আজ আর গলা দিয়ে কিছু নামবে না বাবু। আচ্ছা, তাহলে আসি। জোর করে যে তোমাকে খেতে বলি, সে মুখ আজ আর আমার নেই। এই আজ আর আমার, তবে যদি... পকেট থেকে একটা টাকা বের করে বলে, এই পকেট পার্বণীটা অন্তত নিয়ে যাও। না না, মা ঠাকুরের এর দরুনও পয়সা দিয়ে গেছেন। ও। রঘু চলে গেল। ব্যস্তভাবে অনুর মা আবার এলো, বলল, ওমা, এখনো এমনি করে বসে আছো? বর কখন আসবে গো? 8টায় লগ্ন, 8:30 বাজতে চললো। রাখাল বাবুর বাড়ি চন্দ্রকে পাঠিয়েছি, কিন্তু সেও তো প্রায় 1 ঘন্টা হতে চললো। চন্দ্র যখন ফিরছে না, তখন না হয় আর কাউকে পাঠাও, না হলে নিজেই যাও। বাড়ি থেকে পা বাড়াতে আমার ভয় করছে, আর উৎসাহ নেই। বিয়ে বলে আর কোনো স্বাদ আহ্লাদও নেই। মনে হচ্ছে সব বুঝি উল্টে গেল। ছি ছি, ওসব কথা বলতে আছে? তুমি একটু এগিয়ে দেখো, আমাদের ওদিকে সব তৈরি। কোণে সে যে অনুকে আমার যা মানিয়েছে।
হঠাৎ ললিতের মায়ের দেওয়া কাপড়ের প্রতি নজর পড়তে সে বলে, এ কি, এখানে কাপড় কেন? ও তোমাকে বলার মনে ছিল না, ওটা ললিতের মা পাঠিয়ে দিয়েছেন। তবে যে শুনলাম তিনি কাশি গেছেন। ঠিকই শুনেছ, কাশিতেই তিনি গেছেন। যাবার সময় রঘুকে বলে গিয়েছিলেন, তাই সে এইমাত্র দিয়ে গেল। কি লজ্জা! ইস, তবু আমরা তাকে নেমন্তন্ন করিনি। শুধু কি নেমন্তন্নই করিনি, তার একমাত্র ছেলেকে আমরা জেলে পাঠিয়েছি। দুঃখে তিনি সংসার ছেড়ে কাশি চলে গেছেন। তাই তো ভাবছি অনুর মা, যাওয়ার সময় তিনি আমার অনুকে আশীর্বাদ বলে যা দিয়ে গেছেন, সে কি সত্যি আশীর্বাদ না অভিশাপ? না না, ওসব অলুক্ষণে কথা মনে ঠাই দিও না। কি হয়েছে কি, গ্রামে ঘরে তো বিয়ে, তাই হয়তো মনে করছে এইখান থেকে এইটুকু তো পথ, সেই জন্য দেরি করছে। তুমি একবার যাও। তুমি যা মনে করছো অনুর মা, এ তা নয়। আমার মন বলছে একটা কিছু হয়েছে। চারিদিকে ফিসফাস কানাঘুষো কথা কানে আসছে, নইলে এত দেরি বা হবে কেন? ব্যস্তভাবে চন্দ্র এলো। তাকে দেখে উৎকণ্ঠায় জগবন্ধু বলেন, কি ব্যাপার কি চন্দ্র, আসতে এত দেরি হলো যে? আর দেরি, সর্বনাশ হয়েছে বাবা, সর্বনাশ হয়েছে। সুরেশ পালিয়েছে। সে কি? গায়ে হলুদের আগে পর্যন্ত সে অমত করেছে, কিন্তু রাখালবাবুর জোর করেই তার গায়ে হলুদ লাগান। তখন সুরেশ বলে, এই দায়িত্ব আপনার। তারপর কাউকে না জানিয়ে সে পালিয়েছে। যাবার সময় একটা চিঠি লিখে রেখে গেছে, কলকাতা থেকে সে কাল বিলেত রওনা হবে। আমার অনুর কি হবে গো? হবে আর কি হবে, আমার শ্রাদ্ধ। আর কি হবে? বুড়ো বয়সে মান গেল, যশ গেল, জাত গেল, এবার না এক ঘরে হয়ে থাকতে হয়। এক ঘরে হয়ে থাকতে হবে কেন? অনুর বিয়ের একটা ব্যবস্থা না করেই কি আর বাড়ি ঢুকেছি? ব্যবস্থা করেছো? হ্যাঁ বাবা, সব ঠিকঠাক করে আসতেই তো দেরি হলো। আহ, বাঁচালে। কোথায়, কাদের বাড়ি ছেলের সঙ্গে ঠিক করে এলে? আগে রামদুলাল দত্তকেই বর ঠিক করে এলাম। রামদুলাল দত্ত? দত্তমশাই দোজবর এই যা, কিন্তু তার কোনো ছেলে বলে নেই বাবা। না, রামদুলালের ছেলেপুলেও নেই, স্বাস্থ্য, স্ত্রী, সৌন্দর্য কিছুই নেই, কিন্তু ভগবানের বরে তার জাতটা এখনো আছে। কাজেই আর কিছু সে পারুক আর না পারুক, এ সময় অন্তত আমাদের জাতটা বাঁচাতে পারবে। কিন্তু শুনেছি তার যে কাশের ব্যারাম আছে, তাছাড়া 50-এর ওপর বয়স হয়েছে। তার চেয়ে অনু আমার থুবড়ো হয়ে বসে থাকুক, আমি ওর বিয়ে দেব না। তা দেবে কেন? তোমাদের বুদ্ধিতেই তো এটা হলো। মেয়েটা যা বললে সবাই অমনি তাতে সায় দিলে, নইলে চেষ্টা করলে সুরেশ ছাড়া কি আর ছেলে পাওয়া যেত না? এখন তোমাদের যা ইচ্ছে তাই করো। শেষে আমার অনুর অদৃষ্টে কি এই ছিল? আরে কি করবে বলো, যে যেমন অদৃষ্ট নিয়ে আসে। কিন্তু এখনো তো সময় রয়েছে, এখনো তো আমরা অনুকে বাঁচাতে পারি। চলো চলো, আমরা অনুকে নিয়ে এখান থেকে পালিয়ে যাই। আরে পালালেই কি অনুকে বাঁচাতে পারবে অনুর মা? এ কি কলকাতা শহর? 36 জাতের 5 মিশালি সমাজ, যে কেউ কারুর খবর রাখে না। এ যে আমাদের পাড়া গায়ের সমাজ। অনুকে লক্ষ্য করে সমাজপতিরা যে সামাজিক খাড়া উঁচিয়ে আসবেন, সেটা রামদুলালের সঙ্গে বিয়ে দেওয়ার চেয়েও কম শাস্তি হবে না। সমাজপতিদের শাস্তি আমি মাথা পেতে নেব। আমি সমাজ চাই না, সমাজের জন্য আমি আমার অনুর সর্বনাশ করতে পারবো না। আজকের দিনে তোমার অনুর চেয়ে সমাজই বড় অনুর মা। ন্যায় হোক অন্যায় হোক, সমাজে থেকে সমাজকে মেনে চলতেই হবে। সমাজে থেকে তার বিধান মানব না, এ কথা বলা চলে না। তোমাকে আর আমাকে নিয়ে এই সমাজ নয়, তোমাকে আর আমাকে নিয়ে এই সংসার নয়। আজ যদি আমরা অনুর বিয়ে না দিই, তাহলে এ ভুলের মাসুল গুনতে হবে আমারই বংশধরদের, আর তার জন্য চিরকাল তারা আমাকে অভিশাপ দেবে। তুমি আর আমি হয়তো অনুকে নিয়ে চলে যেতে পারি, ছেলেমেয়েরা যাবে কোথায়? ছেড়ে দিলেই বা তারা খাবে কি? কিন্তু চন্দ্র যাবে কোথায়? এই বাড়ি ঘর বিষয় সম্পত্তি, সমাজের সঙ্গে যে আমাদের সর্বস্ব এখানে বাঁধা। তুমি দুঃখ করো না অনুর মা, শুধু চন্দ্র নয়, চন্দ্রের ছেলে মেয়েদের সঙ্গে আমার ভবিষ্যৎ
বংশধরদের আশা ভরসা, আমার পিতৃপুরুষের জলগণ্ডুষ সমস্ত জড়িয়ে আছে। এত বড় স্বার্থ আমি ত্যাগ করি কি করে বলো অনুরমা? তাই আমি ভাবছি চন্দ্রকে অভিশাপ মুক্ত করতে অনুকেই অভিশাপগ্রস্ত করি। উপায়বিহীন হয়ে সর্বংসহা ধরিত্রীর মতো মা আমার তা সহ্য করুক। আর তাছাড়া এগিয়ে একটা কথা হলো বাবা, আমি তাকে কথা দিয়ে এলাম, দত্তমশাইয়ের বাড়িতে লোক রেখে এলাম তাকে সঙ্গে করে নিয়ে আসবার জন্য। তিনি বিয়ের জন্য প্রস্তুত হয়ে এখনই আসছেন। রামদুলাল এক কথায় রাজি হলো চন্দ্র? আগে হ্যাঁ, আমি বলতে ওনার খুব একটা ইচ্ছে ছিল না, আর তারপরেই আবার বললেন আমার একটা সংসার করার ইচ্ছে নেই, কিন্তু বিধি বাম ভগবানই জুটিয়ে দিচ্ছেন, এ তারই নির্দেশ, অমান্য তো করতে পারি না। সত্যি এ তার নির্দেশ, নইলে যাকে আনতে গেলে সে এলো না, অভ্যর্থনা পেল না, পেল যার পাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। যাও 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 যাও, আর দেরি করো না, মেয়েকে সাজিয়ে গুজিয়ে দাওগে, আর নিজেও প্রস্তুত হয়ে নাও। পাষাণে বুক বেঁধে রামদুলালকেই তো বরণ করে নিতে হবে। যাও যাও যাও, আর দেরি করো না। আমার হাত কাঁপবে, আমি পারবো না। সে কি, জামাই বরণ করতে হাত কাঁপবে? হ্যাঁ, তুমি না মা? মা বলেই তো পারবো না, তার চেয়ে ও একেবারে যাক, একেবারে যাক। বলতে বলতে অনুপমার মা চলে যায়। জগবন্ধু চন্দ্রকে বলে, চন্দ্র, বৌমাকে প্রস্তুত হতে বলো। তোমার মা হয়তো এরপর বিয়ের কোনো কিছুই দেখতে পারবেন না। যা কিছু করতে হয় তা যেন বৌমাই করেন। আচ্ছা, তাহলে সেই ব্যবস্থাই করি, আর তো দেরি নেই, বড় এলো বলে। তাড়াতাড়ি যেতে গেলে জগবন্ধু বলে, আর দেখো, ওই সানাইটাকে বন্ধ করে দাও, আমার ভালো লাগছে না ও বাজনাটা। আর আচ্ছা, তাহলে বন্ধ করতে বলি? হ্যাঁ, বলো। চন্দ্র চলে গেলে একটু পরেই ভোলা এসে বলে, বাবু, বর আসছে। বর আছে? তোর দিদিমণি কোথায় রে? দিদিমণি সেজে গুজে বসে আছে। ও, আহ, দিদিমণিকে কি মানানোই না মানিয়েছে বাবু। বেনারসি কাপড় পরে, কপালে চন্দন মেখে, গায়ে এক গা গয়না পরে, ঠিক যেন মা লক্ষ্মী ঠাকুরুন। কোন চোখে তুই তাকে এত ভালো দেখছিস তা তুই জানিস, কিন্তু আমি যে চারিদিকেই অন্ধকার দেখছি। বাবু, বাবু, বর এলো, দিদিমণির বর এলো। হ্যাঁ 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 হ্যাঁ, তুই যা, তুই যা। ব্যস্তভাবে ভোলা চলে গেল। চন্দ্র ছুটতে ছুটতে এসে বলে, বাবা, বর এসে গেছে। এসে গেছে? যাও 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 চন্দ্র, যাও, ওদের অভ্যর্থনা করে এনে বসাও, যেন কোনো ত্রুটি না হয়। আজ ওরা আমাদের জাত বাঁচাতে এসেছে, জাত দিতে এসেছে। ব্যস্তভাবে চন্দ্র বেরিয়ে যায়। অপর দিক দিয়ে অনুপমা আসে। তার কপালে কোণে চন্দন, অঙ্গে বেনারসি, সর্বাঙ্গে অলংকার, নববধূর সাজে সজ্জিতা, কিন্তু দু চোখ দিয়ে জল গড়াচ্ছে। বাবা, মা, কন্যাকে বুকে চেপে ধরলেন বাবা। এ আমার কি হলো বাবা? যা হতে পারত তা তো হলো না মা, কি করব বল, এ আমার অদৃষ্ট। তোমাদের দুটি পায়ে পড়ি, এমন করে তোমরা আমার গলায় ছুরি দিও না। বিয়ে দিলে আমি আত্মঘাতী হয়ে মরবো। কিন্তু কি করব, এখন তো আর কোনো উপায় নেই মা। তোর দাদা যাকে অভ্যর্থনা করে আনতে গেল তাকে পেল না বলে একেবারে পাত্র ঠিক করে বাড়ি ঢুকলো। চন্দ্র অন্তত যদি সেটা না করত তাহলেও বা যা হোক একটা কথা ছিল, কিন্তু এখন আর সে পথও নেই। এখন তোমার বিয়ে না দিলে লোকে বলবে ওরা পাত্র পেয়েও হাতছাড়া করলো, বিয়ে করেও বিয়ে দিলে না। কন্যাকে বরণ করবার বেশে অনুর মা এসে বলেন, আয় মা, সময় হয়ে এলো, আয়। অনুর হাত ধরতে জগবন্ধু বলে, এ কি তুমি? হ্যাঁ, আমি। তুমি কি পারবে? পারবো, মনকে ঠিক করেছি। হনুমা, আজকে আমাদের বাঁচিয়ে কাল তোর যা ইচ্ছে তাই করিস মা। তবুও জানবো
অনু আমার সিঁথির সিঁদুর হাতে নোয়া নিয়ে গেছে, কিন্তু যে ভয় আমি করছি, তোর সে বেশ দেখার আগে আমার যেন মরণ হয়। চন্দ্র এলো, চোখে মুখে ব্যস্ততা। আর তো দেরি করা চলে না বাবা, ওদিকে তো সব প্রস্তুত। হ্যাঁ, চলো যাই। মা গো, তোমাদের দুটি পায়ে পড়ি মা, তোমরা আমাকে এমন করে মেরে ফেলো না। তার চেয়ে তোমরা আমি বিষ দাও, আমি বিষ খাবো। যা ইচ্ছে কাল করো মা, আজ তোমার বিয়ে দিয়ে আমরা জাত বাঁচাই। কোথায় বাবা? এসো মা, এসো, সময় হয়েছে, সম্প্রদান করব যে মা। না বাবা না, তার চেয়ে আমায় একেবারে মেরে ফেলো। তোমাদের দুটি পায়ে পড়ি, আমার এমন সর্বনাশ করো না, আমার এমন সর্বনাশ করো না তোমরা। অনুপমা হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেল। এ কি এমন হলো কেন? হ্যাঁ, দেখ দেখ দেখ, ও মরে যায়নি তো? চন্দ্র, যাও তো বাবা, পুরুত ঠাকুর মশাইকে একবার জিজ্ঞেস করে এসো তো, যে মরা মেয়ের বিয়ে দিলেও কি জাত বাঁচবে না? এদিকে রাখাল মজুমদারের বাড়ির বাইরের ঘরে তার দুই প্রতিবেশী সনাতন চক্রবর্তী ও বিশ্বম্ভর মুখুজ্জে রাখাল মজুমদারের সঙ্গে কথা বলছিলেন। কিন্তু আমি কি করি বলো তো ভায়া, আমাকেই যে এখন 5 জনে 5 কথা বলছে। ও জন্যে আর মন খারাপ করে এখন লাভ নেই ভায়া। বলি, মেয়ে তো তারা যা হোক করে পার করেছে, কিন্তু তোমার ছেলে যে আবার কতদিনে বাড়ি ফিরবে? আরে আমি সব জানি ভায়া, সব জানি। এক ছিলুম তামাকা নাও, সব বলছি। তুমি বিয়ের ব্যাপার সব পাকাপাকি করে ফেলেছো বলেই এতদিন চুপচাপ ছিলাম, নইলে জানি নে আর কি। বলি মুখুজ্জে, তোমায় একবার বলিনি মেয়েটা আত্মহত্যা করতে গেছিল? দুর্লভ বোসের মাতাল ছোঁড়াটাই তো সেবার বাঁচায়। আত্মহত্যা করতে গিয়েছিল কেন? বিয়েটা যখন ভেঙে গেল তখন বলি, দেখো তোমার ছেলের যে ওখানে বিয়ে হয়নি এ তোমার সৌভাগ্য। কতলু নাকি এক মুসলমান ছোড়ার সঙ্গে নাকি মেয়েটার খুব ভাব, আর তার জন্যই নাকি মেয়েটা পুকুরে ডুবে মরতে গিয়েছিল। দুর্গা 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 দুর্গা, পাপ না থাকলে কি আর অমন সোনার চাঁদের হাতে পড়তেও পড়লো না? হ্যাঁ, বলো কি, মেয়েটাও এজাহার দিলে? কই, এই কথা তো একদিনও শুনিনি। আর শেষে কিনা ওই দুর্লভ বোসের ছেলেটাকে জেলে পাঠাবে বলে চন্দ্রের সঙ্গে একযোগে ওই মেয়েটা পর্যন্ত মিথ্যে এজাহার দিল। তবে তোমার ছেলের বিয়ে, তা সে আজই হোক আর 2 বছর বাদেই হোক, অমন সম্বন্ধ তুমি অনেক পাবে। হাজার হোক সুরেশ তোমার ছেলের মতো ছেলে। আর ছেলের মতো ছেলে, দেখো দেখি আমায় কি বিপদেই ফেলে। তার উপর স্ত্রী বুদ্ধি প্রলয়ং করি, তখন যদি স্ত্রীর কথায় নির্ভর করে নগদের দরুন টাকা কটা না নিতাম। তুমি জগবন্ধু বাবুর কাছে নগদও কিছু নিয়েছিলে নাকি? আরে কিছু মানে, নগদ যা চেয়েছিলাম সবটাই নিয়েছি। তখন কি ছাই জানতাম নাকি যে ও আমার অমন করে মুখটা পুড়িয়ে দিয়ে চলে যাবে? এখন কি করি বলো তো ভায়া, কোথায় বা সেই টাকা পাই আর কি দিয়েই বা শোধ করি? টাকা করি সবই কি খরচ করে ফেলেছো নাকি? তার করিনি, ওই বউ ভাতে 300 লোক খাওয়ানোর আয়োজন, বউয়ের মুখ দেখার জন্য যা হোক একখানা গয়না, এসব তো তৈরি করতে হয়েছিল। তাহলে সনাতন? সনাতন ও বিশ্বম্ভর পরস্পর বক্রোক্তি করলেন। তার আর কি হবে, এলে গয়নাটা ফেরত দিয়ে দিও আর বলো বাকি টাকাটা খরচ হয়ে গেছে। জগবন্ধু বাবু লোক ভালো, তার জন্য আর তিনি হাঙ্গামা করবেন না। না ভায়া, আমার ভয় হচ্ছে ওই কেবল টাকা কটার জন্যে। এরপর কি আর টাকা চাইতে আসতে পারে? বলি, মুখ থাকলে তো।
মুখ থাকলে তো ঠিক 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 বলেছো। ওই রাখাল, এক ছিলিম তামাক খাওয়াও দেখি। তামাক? হ্যাঁ, এই যে আনাই। ওরে, কে আছিস? তাহলে আর আসতে পারবে না, হ্যাঁ? কি বলো? না, কখনো আসবে না। কখনো আসবে না, এ তোমায় আমি লিখে দিতে পারি। তাহলে নিশ্চিন্ত, হ্যাঁ? কি বলো, হ্যাঁ? আমি শুধু এতক্ষণ ওই টাকা কটার জন্যই ভাবছিলাম, নইলে ওদের মেয়ের বিয়ে হলো না হলো তাতে আমার বয়েই গেল। বিয়ের কথা ছেড়েই দাও, এ বিয়ে বিয়েই নয়, শেষে কিনা একটা 50 বছরের ক্ষয় রোগী। হ্যাঁ, আরে ও তো গিয়েই রয়েছে, শিঙে ফুকলো বলে। দেখে নিও, শাস্তির এখনো শেষ হয়নি। মেয়েটা বিধবা হলো বলে। ও ভগবান মুখ রক্ষা করেছেন, কি বলো, হ্যাঁ? নইলে আর বলি কি। আরে ওর যে মারণ যোগ রয়েছে। যাক, তাহলে ভালোই হয়েছে বলো। বসো ভাইয়া, বসো। বাগানের দুটো আম খেয়ে যাও, একটু মিষ্টি মুখ করে যাও। বলতে বলতে রাখাল বেরিয়ে গেল, কিন্তু সনাতন ও বিশ্বম্ভর বসে রইল। ওদিকে জগবন্ধু বাবুর বাড়ির ভেতর চন্দ্র ও তার স্ত্রী কথা বলছিল। ছি ছি ছি, মা গো মা, থক 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 কেসে কেসে ঘরদোর একেবারে একাকার করে দিলে। কি করলে বলো দেখি? বোনের বিয়ে দিলে না খাল কেটে কুমির আনলে? ঘর থেকে নড়তেই চায় না। বিয়ের কোণে গেল, 7টা দিনও স্বামীর ঘর করলো না। স্বামীর ঘর আবার করবে কি? সেখানে কি কিছু আছে নাকি? হ্যাঁ, খাবে কি? তার উপর দত্তচার তো ওই অবস্থা। তাহলে কি গেলবার জন্য আজন্ম ঘাড়ে পড়া হয়ে থাক? ঘাড়ে পড়া হয়তো থাকে, দত্তচার আর কদিন। তাহলে ওই ক্ষয়কিশোর রোগীটাকে কি ঘরে বসে মরবার জন্য নিয়ে এলে? আমার 5টা কচিকাচার সংসার, শেষে কি ওর জন্য সগুষ্টি মরবো? বাবাকে তো দুবেলা বলছি, এখানে তো তেমন ডাক্তার বুদ্ধি নেই, তার চেয়ে ওকে কলকাতায় পাঠিয়ে দেওয়া যাক। আর তিনি যদিও বা রাজি হচ্ছেন, মা কিছুতেই রাজি হচ্ছেন না। তা হবেন কেন? যাতে তাতে আমাকে জ্বালাবেন বই তো নয়। বুড়ো মরা জামাই, তাকে নিয়ে আদিক্ষেতা দেখে আর বাঁচি নে। তা তো বটেই, কিন্তু বটেই বলে চুপ করে বসে থাকলেই কি হবে? তা কি করব বলো? হ্যাঁ, করবে আমার মাথা আর মুন্ডু। কেন মুখ নেই, বলতে পারো না? অনুর মা ঘরে এসে বলে, বাবা চন্দ্র, জামাই যেন আজ বড্ড কিরকম করছে। একবার চরণ দাস কবরেজকে ডেকে নিয়ে শোনা বাবা। শুধু শুধু আর কভারেজ দেখিয়ে কি হবে মা? হ্যাঁ, ওসব রোগীর চিকিৎসা এখানে থেকে হবে না। সবই বুঝি, কিন্তু কি করি বলো? ও রুগী নাড়াচাড়া করতেও যে ভয় করে বাবা। কিন্তু ভয় করলেও তো চলে না মা। আমারও 5টা কচি কাঁচা নিয়ে সংসার। সত্যি, কিন্তু কি করি বলো? ভয় হয় শেষে যদি রাস্তার মাঝে। কিন্তু তা বলে তো আর ঘরের ভেতর রোগ পুষে রাখা যায় না। আজ দুবার রক্ত উঠে যেন কিরকম নেতিয়ে পড়লেন। রক্ত ওঠাটাও যদি বন্ধ হয়, তাহলেও না হয় যা হোক করে কলকাতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। ওরও রক্ত ওঠা বন্ধ হয়েছে, আর আপনারাও রোগী সারিয়েছেন। জানি ওর রক্ত ওঠা বন্ধ হবে না, কিন্তু অনুকে বুকের রক্ত দিয়ে মানুষ করেছি বলেই ওকেও যাতা করে সরাতে পারছি না। তাহলে আপনারাই এখানে থাকুন, আমি আমার ছেলেপুলে নিয়ে দিন কতক সরে যাই। এই বলে চলে যেতে গেলে অনুপমার মা বলেন, তুমি আমার ঘরের লক্ষ্মী, তুমি চলে যাবে কেন মা? বরং আমি ওদের নিয়ে সরে যাব। বিয়ের পর থেকে যাবো যাবো করেই তো দিন 10-12 কাটিয়ে দিলে, কিন্তু যাবে কবে? হ্যাঁ, ওই রোগে আর একটা পড়লে তবে যাবে নাকি? না না, আর একদিনও দেরি করব না। তোমরা যে ভেতরে ভেতরে এত ব্যস্ত হয়ে উঠেছ, হে আমরা বুঝতে পারিনি। নইলে চলে যেতে গেলে হঠাৎ সামনে জগবন্ধু বাবুকে আসতে দেখে অনুপমার মা বলে, তুমি এসেছো, ভালোই হয়েছে। আমি ভাবছি অনুকে আর জামাইকে নিয়ে চলো আজই আমরা কলকাতায় যাই। কলকাতায়? কিন্তু ও রোগী নিয়ে যাওয়ার তো এখন উপায় নেই। খুব আছে, পথের মাঝে একটা বিপদ আপদ হয় এই ভয় করছো তো। কিন্তু যে বাঁচবে না তার পথই বাকি আর ঘরই বাকি। কিন্তু চন্দ্রের আমার 5টা কচি কাঁচা ছেলে মেয়ে, রোগটা তো ভালো নয়। শেষে যদি বুঝি সবই বুঝি অনুর মা, কিন্তু ঠুনকো প্রাণ, তাই বড় ভয় হয়। কলকাতা পর্যন্ত যদি নিয়ে যাওয়া সম্ভব না হয়, তাহলে না হয় এই বাড়ি থেকে অন্তত দত্তজার নিজের বাড়িতেও। সে তো আরো খারাপ হবে বাবা।
লোকে বলে শ্বশুর শাশুড়ি দেখলে না। ও, বুঝেছি, তোমরা রোগ আর রুগী দুটোকেই সরাতে চাও, চিকিৎসা করানোর জন্য কলকাতা পাঠাতে চাও না। এর মধ্যেই যদি এমন করে জঞ্জাল সরাতে চাও, তাহলে আমি যখন থাকবো না তখন তো দেখছি তুমি বুরুজ দিয়ে ঠেলে আমার অনুকে ওই রামদুলালের ভিটে তুলে দিয়ে আসবে। একবার চেয়েও দেখবে না আমার অনু একাদশীর পরের দিন একটা মিষ্টি মুখে দিয়ে একটু জল খেলো কিনা। কিন্তু সেজন্য আমার এতটুকু দুঃখ নেই। তবে যে কটা দিন আমি বেঁচে আছি তার মধ্যে ও চেষ্টা না করলেই আমি সুখী হব। আপনাদের যা খুশি তাই করুন। হ্যাঁ, মেয়েদের এখান থেকে সরিয়ে দিই, আমি আমার ছেলে নিয়ে। আলু থালু বেশে ছুটতে ছুটতে অনুপমা এসে বলে, বাবা, মা, শিগগির এসো, শিগগির এসো। কি হলো মা, কি হলো? কি এরকম যেন করছেন উনি? জলটুকু মুখে দিলাম সেটুকুও গড়িয়ে পড়ে গেল। তোমরা দেখবে এসো গো, একবার দেখবে এসো না। অনুপমা মায়ের হাত ধরে ব্যস্তভাবে ছুটল। চন্দ্র তাদের অনুসরণ করল। চন্দ্র, শোনো। চন্দ্র ফিরে তাকিয়ে বাবাকে ঠিক না দেখতে পেয়ে বলে, এ কি বাবা, আপনি যে কাঁপছেন। কাঁপছি। তুমি আমাকে একটু ধরে বসিয়ে দাও তো বাবা, আমার মাথাটা ঘুরছে। চন্দ্র জগবন্ধু বাবুকে একটা চেয়ারে বসিয়ে দিল। যাও, তুমি একবার দেখে এসো সে এখনো আছে কিনা। ভুল হয়ে গেছে চন্দ্র, ভুল হয়ে গেছে। খরচের খাতায় ভুল করে জমা করেছি। যাও 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 যাও, দেখো দেখো দেখো। চন্দ্র বেরিয়ে যায়। এরপর দুঃস্বপ্নের রাত্রির মতো কিছু সময় যেন কেটে গেল। জগবন্ধুর মনে হতে থাকে অনু যেন তার আজও আইবুড়ো, তার বিয়ে হয়নি। এমন সময় চন্দ্রের স্ত্রী এসে বলে, বাবা, আপনি একবার আসুন। যাব? আচ্ছা, চলো যাই। আমার কি হলো মা? আমার কি হলো? আর কি করতে যাব মা, আর কি করতে যাব? ওই তো আমার অনুর কান্না ভেসে আসছে। নিশ্চিন্ত, আমরা নিশ্চিন্ত। দাদা, দাদা, তোমার দুটি পায়ে পড়ি দাদা, দয়া করে দেখো দাদা, আবার তুমি। বেটি দাদাকে ভালোভাবেই জানে কিনা, তাই দাদার পায়ের কাছে লুটিয়ে পড়েছে। নে বেটি, ওর কাছেই একটু জায়গা ভিক্ষা করে নে, নইলে তোর তো আর উপায় নেই, উপায় নেই, উপায় নেই। আপনি একবার না গেলে ঠাকুরজি যে আরো উতলা হবে বাবা। উতলা হবে? আচ্ছা, চলো যাই। মা গো, মা, আমার কি হলো মা? আমার কি হলো? না না, আমি যেতে পারবো না, আমি যাব না, আমি যাব না। ব্যস্তভাবে চন্দ্র এসে বলে, বাবা, তোমাকে আর বলতে হবে না বাবা, অনুর গানের মতোই তার কান্না আমার কানে ভেসে আসছে। কিন্তু মা যে সেই গিয়ে আছড়ে পড়েছেন, তারপর থেকে তার আর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, মার অবস্থা দেখে তো আর ভালো মনে হচ্ছে না বাবা, এক্ষুনি একজন ডাক্তার ডাকা দরকার। দরকার? তা ডাকো, আর যদি নাও ডাকো তাহলেও ক্ষতি নেই। ওর যদি ভাগ্য ভালো থাকে তো তাহলে জ্ঞান ডাক্তার বুদ্ধিতে আর ফেরাতে পারবে না। আর যদি আমার অনুর দ্বাদশীর জল খাওয়ার গুছিয়ে নেওয়ার পাপ ওর কপালে লেখা থাকে,
তাহলে জ্ঞান আবার ফিরে আসবে। ডাক্তার ডাকতে হবে না বাবা, ডাক্তার ডাকতে হবে না। এইভাবেই বাক্যালাপের পালা চলতে থাকে। অনুপমা কেঁদে ভাসায়। সবাই যেমন ভেবেছিল, অবশেষে অনুপমা বিধবা হলো। এদিকে বেশ কিছুদিন পরে সুরেশ ফিরে আসে। বাড়িতে সুরেশের বাবা রাখাল ও সুরেশ একটি ঘরে কথা বলছিল। সুরেশের বাবা রাখাল বলে, মেয়েটা বিধবা হলো যেদিন ওই ক্ষয়কেশো রামদুলালের সঙ্গেই ওর বিয়ে দিলে। সেই দিনই আমি এই ভয় করেছিলাম। যাক বাবা, তুমি যে বিলেতে না গিয়ে ফিরে এসেছো এই ভালো। পাছে ওরা নগদের দরুন টাকা কটা ফেরত চেয়ে বসে, এই ভয়টাই আমাকে ভাবাচ্ছিল। তুমি যদি মেয়েটা বিধবা হওয়ার আগে ফিরে আসতে, তাহলে হয়তো টাকা চেয়ে বসতো। এখন নিশ্চিন্ত হয়েছি। যাক সে বিষয়। জগবন্ধুবাবুর শুনেছি বড় অসুখ, শয্যাশায়ী হয়ে আছেন। হ্যাঁ, তা তো হবারই কথা বাবা। অমন ফুলের মতো মেয়ে হঠাৎ বিধবা হলো, 15টা দিনও গেল না। আমাদের তো এ সময় একবার যাওয়া উচিত। যাওয়া উচিত তুমি বলছো? আগে হ্যাঁ, আমি তো এর জন্য দায়ী। তা হ্যাঁ, দায়ী বই কি। তা এখন আর সেসব কথা কেন? না বাবা, আমি একবার তাকে দেখতে যাব। না না, সে কি? হ্যাঁ বাবা, আমি যখন কলকাতায় গিয়ে শুনলুম যে আমার পাসপোর্ট আর স্কলারশিপ পেতে এখনো দেরি আছে, তখন আমার বন্ধু বান্ধবদের কথা বললুম। তারা শুনে বলে আমি এর জন্য দায়ী, আর আমার এর প্রায়শ্চিত্ত করা উচিত। বাবা বাবা, আমি এর প্রায়শ্চিত্ত করব। প্রায়শ্চিত্ত করবে মানে? আমি স্থির করেছি, জগবন্ধুবাবু যদি রাজি হন, আমি অনুপমাকে বিয়ে করব। সে কি? আগে হ্যাঁ, জগবন্ধুবাবু যদি রাজি হন। ও কথা আর মুখে এনো না। এবার একটা বিয়ে থাওয়া করো। যা হোক, একটা চাকরি বাকরি জুটিয়ে নাও। কিন্তু অনুপমাকে বিয়ে করলে দোষ কি বাবা? আবার বলে দোষ কি? আমি বাপ, আমার কাছে এই প্রস্তাব? পাজি হতভাগা কোথাকার। এসব করতে তোর লজ্জা করছে না? এই 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 লেখাপড়া শিখেছো তুমি? লেখাপড়া শিখেছি বলেই তো যে পাপ করেছি বিবেক তার প্রায়শ্চিত্ত করতে চাইছে বাবা। বিবেক? যেদিন বাপের মুখে চুনকালি দিয়ে গায়ে হলুদের পর বিলেত যাবার ছুতো করে পালিয়েছিলি, সেদিন তোর এই বিবেক বিবেচনা এসব কোথায় ছিল রে হতভাগা? সেদিন আমি বুঝতে পারিনি, মানুষ মাত্রেরই তো ভুল হয় বাবা। তাই পাসপোর্ট আর স্কলারশিপের টাকা জুটলো না বলে ফিরে এলে, কেমন? কিন্তু গাঁ শুদ্ধ লোকের কাছে আমার মাথাটা যে হেট করে দিয়ে গেলে, সেটা তো একবারও ভাবলে না। আমায় ক্ষমা করুন বাবা, আপনাদের অবাধ্য হয়ে যে অন্যায় আমি করেছি তার শাস্তি আমি পেয়েছি। আমায় প্রায়শ্চিত্ত করতে দিন। প্রায়শ্চিত্ত করার উপযুক্ত ব্যবস্থাই বটে, বিধবা বিয়ে করে প্রায়শ্চিত্ত। তোমার বন্ধুরা উচ্চশিক্ষিত মহাপণ্ডিত কিনা, তাই স্মার্ত রঘুনন্দনের বিধান উল্টে দিয়ে বিধবা বিবাহ করে প্রায়শ্চিত্ত করার বিধান দিয়েছে। যাও, আমার সামনে আরো কথা উচ্চারণ করো না। দোষ কি বাবা? দেশের বড় বড় মনীষীরাও তো এর অনুকূলে মত দিয়েছেন। মত দিতে পারেন, কিন্তু তাই বলে সমাজ কি তা মেনে নিয়েছে? তা যদি নিত, তাহলে বাংলাদেশে বাল বিধবার সংখ্যা আর দিনে দিনে বেড়ে যেত না। বিধবার সংখ্যা বাড়ার জন্য সমাজ দায়ী, শাস্ত্রকার উপলক্ষ। শাস্ত্রকারের দোহাই দিয়ে সমাজের বুকের উপর এই যে অন্যায়ের রোলার যুগের পর যুগ চলে আসছে, সামাজিক প্রয়োজনেই তার পরিবর্তন দরকার বাবা। নইলে অনুপমার মতো হতভাগীদের যে আর কোনো উপায় নেই। তাই বলে তুমি বিধবা বিয়ে করবে? বলি, ওই প্রস্তাব নিয়ে গিয়ে জগবন্ধু বাবুর সামনে দাঁড়াতে তোমার লজ্জা করবে না? পাপ করলেই তার প্রায়শ্চিত্ত আছে, অন্যায় করলেই তার শাস্তি আছে। প্রায়শ্চিত্ত করতে গিয়ে জগবন্ধুবাবু যদি আমায় শাস্তি দেন, আমি তা মাথা পেতে নেব। যাও যাও যাও, তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও। যাও। মান গেল, সম্ভ্রম গেল, এখন জাত খুইয়ে বষ্টম হতে যাচ্ছেন। কুলাঙ্গার কোথাকার। জাত যায় এক ঘরে হয়ে থাকতে হয়, সেও স্বীকার। তবু আমি জগবন্ধুবাবুর কাছে এই প্রস্তাব করব। তুমি যদি বিধবা বিয়ে করো, তাহলে এ বাড়িতে তোমার আর স্থান নেই, মনে রেখো। জানি বাবা, কিন্তু তবু আমাকে জগবন্ধুবাবুর কাছে যেতেই হবে। সেখানে গেলে কি হবে জানো? চাকর দিয়ে অপমান করে তোমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে। এই বলে সুরেশ চলে যায়। রাখাল নিজের মনেই বলে, ছেলেটা সত্যি পাগল হয়ে গেল নাকি? এই কথা আবার জগবন্ধু বাবুর কাছে বলতে যাচ্ছে। ওরে ওরে, ও সুরেশ, সুরেশ, শোন বাবা, সুরেশ। জগবন্ধুবাবুর শোয়ার ঘরে জগবন্ধুবাবু রোগ শয্যায় শায়িত।
মাথার শিওরে ছোট একটা আলমারির ওপর কয়েকটা ওষুধের শিশি সাজানো। চন্দ্রের স্ত্রী জগবন্ধু বাবুকে বাতাস করছিল। এমন সময় চন্দ্র এসে বলে, আমায় ডাকছেন বাবা? হ্যাঁ, বসো। চন্দ্র একটা কেদারায় বসে বলে, আজকে কেমন আছেন? সেই একই ভাব। আপনি যে ওষুধ আর একেবারেই খেতে চাইছেন না বাবা। ডাক্তারেরা বলছে নিয়ম করে ওষুধ না খেলে কি করে সেরে উঠবেন। সেরে ওঠার ইচ্ছে নেই বলেই তো আর ওষুধ খাচ্ছি না মা। অনু আমার ওই বেশে চোখের সামনে ঘুরে বেড়ায়, এ যে আর আমি কিছুতেই সহ্য করতে পারছি না। তোমার মায়ের পুণ্যি ছিল, তাই অনুর হাতের নোয়া খোলা তার আর দেখতে হলো না। তার আগেই সে পৃথিবী ছেড়ে চলে গেল। সারাদিন এসব ভেবে ভেবেই আপনি রোগটাকে আরো পাকিয়ে তুলছেন। একটু ভুলে থাকার চেষ্টা না করলে রোগটাকে তাড়ানো যে শক্ত হবে বাবা। বলছি কি, তুমি তোমার কাজে যাও, চন্দ্র তো আছে, আমি ততক্ষণ ওর সঙ্গে একটু গল্প করি। কখন আছি কখন নেই, জরুরি কথাগুলো এই বেলা সেরে রাখি। চন্দ্রের স্ত্রী বেরিয়ে গেলে জগবন্ধু বাবু বালিশের তলা থেকে একটা হুইল বের করে চন্দ্রর হাতে দিলেন। এটা পড়ে দেখো। এ কি, আপনি উইল করেছেন যে? হ্যাঁ বাবা, উইল করেছি নিজের শরীরের উপর। আর আমার এতটুকু বিশ্বাস নেই, তাই উইলটা করে রাখলাম। কিন্তু 10,000 টাকা একটা বিধবার পক্ষে যথেষ্ট নয় কি? বাংলাদেশের হিঁদুর ঘরের বিধবার পক্ষে ওই টাকাটা কিছুই নয় বাবা। সামাজিক অনুশাসন আর নিয়ম কানুন ওরা মেনে চলেন বলেই ওদের পরমায়ু হয় অখণ্ড। যেন ঘড়ির কাঁটা ঠিক ঠিক করে ঘুরেই চলেছে। এমনি করেই অনু আমার কতকাল বাঁচবে কে জানে। এই জন্যই আমি সব দিক বিবেচনা করে তাকে কিছু বেশি টাকাই দিয়ে গেলাম। আর দুর্ভাগ্যের বোঝা যদি তাকে বেশি কাল বইতে না হয়, তাহলে তোমার টাকা তোমারই থাকবে। কিন্তু লিখিত পড়িত না করলেই বাকি, আমি কি তাকে অনাদর অযত্নে রাখতাম বাবা? তা হয়তো রাখতে না, কিন্তু মানুষের মন ভয়ানক ঠুনকো, কাঁচের মতো, ভাঙলে আর জোড়া লাগে না। তাই মনটাকে শক্ত করার জন্যে একটা বাঁধনের দরকার। উইলটা এখন তোমার কাছেই রেখে দাও। হুইল হাতে নিয়ে চন্দ্র বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে চাকর ভোলা এসে বলে, বাবু, সুরেশ বাবু এসেছেন। কে সুরেশ? আগে রাখাল মজুমদারের ছেলে। সে আবার কেন? তাকে বলে দে বাবুর অসুখ, তার দেখা হবে না। আগে সে কথা বলেছি, বললেন অসুখ শুনেই তাকে দেখতে এসেছি। না না না, তুই বলে দে বাবু বললেন দেখা হবে না। আচ্ছা, সে কথাই বলে দিই গে। ভোলা যেতে গেলেই সুরেশ এসে বলে, জ্যাঠামশাই, আমি জানি আপনি দেখা করবেন না, আর আমার আশাও উচিত নয়, তবু এলাম। কি চাও? আমি শুধু ক্ষমা চাইতে এসেছি। আমায় ক্ষমা করুন। যে অন্যায় আমি করেছি তার প্রায়শ্চিত্ত করবার সুযোগ দিন আমায় জ্যাঠামশাই। আমি বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছ। আপনি যদি কিছু মনে না করেন তাহলে। কি বলো? অনুপমার আবার বিয়ে দেন তাহলে আমি। কি বলছো? আপনি যদি অনুপমার আবার বিয়ে দেন। তুমি তুমি অনুপমাকে বিয়ে করবে? আগে হ্যাঁ। সুরেশ, তোমায় কি আমি বিশ্বাস করতে পারি? তোমার কথায় কি আমি ভরসা করতে পারি? আপনি যদি আমায় ভুল সংশোধনের সুযোগ দেন তাহলে জানবো যে আপনি আমায় ক্ষমা করেছেন জ্যাঠামশাই।
এই বলে সে জগবন্ধুর পায়ের তলায় বসে পড়ল। জগবন্ধু বললেন, তোমার কথা শুনে আমার আরো কিছুদিন বেঁচে থাকতে ইচ্ছে করছে বাবা। এই কদিন যে পৃথিবীটাকে অন্ধকার বলে মনে হয়েছিল, আজ মনে হচ্ছে সে যে পৃথিবীর আলো একেবারে নিঃশেষিত হয়নি, একেবারে শেষ হয়নি। কিন্তু বাবা, যখন আসবার তখন এলে না। আজ আজ আমি বড় নিরুপায়, বড় নিরুপায়। এমন সময় অনুপমা আসে। পরনে থান কাপড়, মাথায় কাপড় নেই, হাতে চরণামৃত। বাবা, হঠাৎ সুরেশকে দেখে মাথায় ঘোমটা টেনে চলে যেতে গেলে জগবন্ধু বলেন, যেও না মা, সুরেশ এসেছে। সুরেশ বলছে সে অন্যায় করেছে, সে অনুতপ্ত। যে ভুল সে করেছিল আজ তা সংশোধন করতে চায়। মা, তুমি যদি মত করো। ও বুঝেছি, ছেলেবেলায় যে পুতুল খেলা খেলা ঘর, সে তো ভেঙে গেছে। আজ আবার সে কথা কেন বাবা? আজ সে কথা শুনলে যে পাপ হয়। তাহলে আজ আমি আসি জ্যাঠামশাই। আচ্ছা, এসো বাবা, আমি তোমায় পরে জানাবো। সুরেশ চলে গেলে অনুপমা বলে, বাবা, অনুপমা জগবন্ধুকে চরণামৃত পান করালো। জগবন্ধু বলেন, পুজো হয়েছে মা? হ্যাঁ। জল খেয়েছো? অনুপমা জবাব দিল না, চুপ করে রইল। তাই দেখে জগবন্ধুবাবু বলেন, কি এখনো জল খাওনি? অনুপমা ঘাড় নেড়ে না জানালো। এত বেলা পর্যন্ত খাওনি কেন মা? কি বৌমা জল খাবার হাতে করে দেয়নি? বৌদি দিতে এসেছিলেন, আমি খাইনি। কেন খাওনি মা? আজ যে একাদশী বাবা। একাদশী, একাদশী। এ সংসারে ও পাটটাও আমাদের একেবারে ছিল নাকি না মা? তাই সব সময় মনে রাখতে পারি না। কিন্তু তুই কচি মেয়ে, তোর কি একাদশীর দিন পুরো উপোস করে থাকতে আছে? আমি বলছি, যা হোক কিছু মুখে দেগে মা। তা হয় না বাবা। হাতের গুলো খুলে ফেললি, এমন করে উপবাস করতে আরম্ভ করলি, কিন্তু আমি যে আর এসব চোখে দেখতে পারি না মা। কিন্তু কি করব বাবা? লোকে বলে ইহকাল যার নেই, পরকালের কাজ নাকি তাকে করতে হয়। কিন্তু একে কি পরকালের কাজ করা বলে মা? এ যে আমার ওপর অভিমান করে শাস্তি ভোগ করা। তাই তো বলছি, আর অমত করি নে মা। আমি থাকতে থাকতে তোর আবার বিয়ে দিয়ে যেতে চাই। ছি ছি, তা কি হয় বাবা? ধর্ম যাবে যে, তখন জাতের কি হবে? জাত যাবে না, আমার সময় হয়ে আসছে। আমার কথা শোন মা, আমার যত সময় হয়ে আছে ততই চোখ ফুটছে। যখন চোখ কান বন্ধ করে আমাকে বলিদান দিলে, তখন আমাদের জাত গেল, আর এখন জাত যাবে না। তুই কি সেই অভিমানেই আমার ওপর এই প্রতিশোধ নিচ্ছিস মা? প্রতিশোধের কথা মনে ঠাঁই দিই না বাবা, কিন্তু এ আমাকে করতেই হবে। এই বয়সে, এই বেশে, এমনি করে নির্জলা একাদশী তোমায় করতেই হবে। হ্যাঁ। অনু, অনু আমায় একটু হাওয়া কর মা, একটু হাওয়া কর, একটু হাওয়া কর। কি হলো বাবা? কি হলো তোমার? আহ, আহ, আমার বুকটা কেমন করছে রে। আহ আহ আমার আশীর্বাদ মা, আমার আশীর্বাদ। ওরে
ওরে চন্দরকে ডাক, চন্দরকে ডাক, তাকে 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 বলে বলে যায় না মা। দাদা, দাদা, শিগগিরই এসো, শিগগিরই এসো দাদা। বাবা, বাবা কিরকম করছেন? ব্যস্তভাবে চন্দ্র ও তার স্ত্রী ঘরে এলো। কি হলো? কি হয়েছে? চন্দ্রের স্ত্রী জগবন্ধুকে বাতাস করতে লাগলো। অনুপমা বাবার বুকে হাত বোলাতে বোলাতে বলে, আমার সঙ্গে কথা বলে যে বাবা কিরকম হয়ে গেলেন। শোনো, চট করে একটু গরম দুধ নিয়ে এসো তো। চন্দ্র স্ত্রী দুধ আনতে গেলে জগবন্ধু ওকে বাধা দিয়ে বলে, না মা, ও অনুর সঙ্গে আজ আজ আমারও একাদশী। এই কথা বলতে বলতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন অনুপমার বাবা। চারিদিকে কান্নার রোল উঠল। এর কিছুদিন পরে ললিত ফিরে আসে। তার ঘরে রঘু আসবাবগুলো মুছছিল এবং ললিতের সঙ্গে কথা বলছিল। দেখলে তো রঘুদা, জগবন্ধু বাবুর শ্রাদ্ধে চন্দ্র আমাদের নেমন্তন্ন পর্যন্ত করলো না। জানি 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 ও আমাদের বিষ নজরে দেখে। এখন আমাদের পাশাপাশি বাস করাই মুশকিল হবে। যত রকমে পারে ও আমাদের শত্রুতা করবে, তুমি দেখে নিও। হ্যাঁ, শত্রুতা করলেই হলো আর কি। গায়ে যেন আর মানুষ নেই, ওসব তুমি কিচ্ছু মনে করো না। মনে না করে যে উপায় নেই রঘুদা। ওর যেরকম মুখ, মিথ্যে কথা বলতে ওর মুখে বাঁধে না। না না না, ও ভয় করো না। ওই ভয়টাই আসল ভয় রঘুদা। আমার মনে হয় মাও বোধহয় ওই ভয়ে কাশি পালিয়েছিলেন। না না না, তোমার ওই রকম হলো তাই মা ঠাকুরুন মনের দুঃখে। মনের দুঃখে নয় রঘুদা, চক্ষু লজ্জায়। আমার জন্য লজ্জায় তিনি কাশি চলে গিয়েছিলেন। পাছে 5 জনের 5 কথা তাকে শুনতে হয়, তাই। মানুষের জিভের বিষ সাংঘাতিক বিষ রঘুদা, বেরোনোর সঙ্গে সঙ্গেই ছড়িয়ে পড়ে। তাই তো জেল থেকে বেরিয়ে সোজা কাশিতে পালিয়েছিলাম, কিন্তু তা হলো না। বিশ্বনাথের মন্দিরে মার সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল। মা বললেন, তুই যদি না যাস তাহলে আমারও আর বাড়ি যাওয়া হয় না বাবা। তাই মার জন্যই আবার ফিরে আসতে হলো। ভালোই করেছো, নইলে কি আর মা ঠাকুরুনকে ফিরিয়ে আনা যেত? ললিতের মা এসে বলল, বাবা রঘু, কি মা? এই 10টা টাকা রেখে দাও। আজকে বাজার থেকে কিছু ফল মিষ্টি কিনে এনো তো। এই 10 টাকারই? হ্যাঁ, অত ফল মিষ্টি কি হবে মা? কাল থেকে অম্বুবাচী পড়বে, আমারও দরকার। আর মনে করছি অনুপমার জন্যও কিছু ফল মিষ্টি ওদের বাড়িতে পাঠিয়ে দেব। আহা, মেয়েটার বড় কষ্ট। একাদশী নেই, দ্বাদশী নেই, 2টি বেলা আগুনের তাতে মেয়েটাকে রাঁধতে হয়। বলো কি মা? হ্যাঁ বাবা, আর দেরি করো না রঘু, তুমি যাও বাবা। আচ্ছা মা। রঘু বেরিয়ে গেলে ললিতের মা ললিতকে বলে, তার উপর ভাই ভাজের রোজ ঝাঁটালাথি তো লেগেই আছে। কচি মেয়ে একাদশীর দিন জলটুকু পর্যন্ত মুখে দেয় না। ওই বয়সে হাতে 2 কাচি সোনার চুড়িও রাখবার কথা, তা পর্যন্ত খুলে ফেলেছে। থান ছাড়া একখানা ধুতিও পরে না। এই কদিনে এত পরিবর্তন! অথচ এই মেয়ে কমাস আগে দুর্গেশ নন্দিনী বই পড়ে বীরেন্দ্র সিংহ বলে মাথা খারাপ করে ফেলেছিল। আর তার চোখে সে বীরেন্দ্র সিংহ দেখেছিল। ওই সুরেশকে তার সর্বদাই ভয় ছিল মা। এই ললিত বসি না তার মিলনের পথে বাধা হয়। তাই আমার কি নাম দিয়েছিল জানো মা? আমার নাম দিয়েছিল কতলু খাঁ। এই কতলু খাঁও বেঁচে থাকলো। রাখাল মজুমদারের ছেলে সুরেশ ওরফে বীরেন্দ্র সিংহ বেঁচে থাকলো। মাঝখান থেকে বিধবা হলো অনুপমা। কি বলছিস বাবা? ঠিকই বলছি মা। রঘুদা বলে গায়ের লোকে তার নামে নাকি বদনাম দেয়। তা দিক, আমি জানি সে 16 আনায় খাঁটি। ও বাড়ির বউ, মেয়েটাকে কি বলাই না বলছে বাবা।
এটার কিন্তু খুব সহ্য, একটা কথারও জবাব দেয় না। এই হয় মা, এই হয়। যে যত অসহ্য ভগবান তাকে দিয়ে তত সহ্য করান। কিন্তু অম্বুবাচীর ফল মিষ্টি তুমি একটু ভেবে চিনতে পাঠিও মা, চন্দর লোক সুবিধে নয়। সবই জানি, কিন্তু এ যে আমার কর্তব্য বাবা। আজ যদি ওর মা বেঁচে থাকতো, এই কাজ তাহলে সেই হাতে করে করত। তেমনি ও আমায় জেঠিমা বলে ডাকে, ওর মায়ের কাজ এ যে আমাকে করতেই হবে। চন্দর লোক সুবিধে নয়। জগবন্ধুবাবুর মেয়েকে কিন্তু এমন নিঃস্ব করে রেখে যাওয়া উচিত হয়নি। তিনি নিঃস্ব করে রেখে যাননি, চন্দরই তাকে নিঃস্ব করে তুলেছে। সে কি? হ্যাঁ, শুনলাম জগবন্ধু বাবু অনুর আবার বিয়ে দিতে ইচ্ছে করেছিলেন, কিন্তু অনু তাতে রাজি হয়নি। জগবন্ধুবাবু বিয়ে দিতে চেয়েছিলেন, অনু রাজি হয়নি? হ্যাঁ, অনু রাজি হয়নি। বলেছিল ইঁদুর ঘরের মেয়ের একবারই বিয়ে হয়। অথচ এই অনুপমায় একদিন বীরেন্দ্র সিংহের মৃত্যুতে নিজের বৈধব্য কল্পনা করে ডুবে মরতে গিয়েছিল, আর আজ সেই অনুপমায় বৈধব্যের সকল যন্ত্রণা সহ্য করছে। জগবন্ধু বাবু নাকি 10,000 টাকা ওর নামে রেখে গেছেন। তবুও ওরা অনুকে কষ্ট দেয় কেন? সে যে ডাইনির কোলে পুত্র সমর্পণ হয়েছে বাবা, সব টাকাই তো এখন চন্দরের হাতে। লোকে কথায় বলে, বাপ না মরলে সৎ মাকে চিনতে পারা যায় না। তেমনি জগবন্ধু বাবু মরা পর্যন্ত অনুও বোধহয় তার সৎ ভাইকে চিনতে পারেনি। অনু বড় লোকের মেয়ে ছিল ততদিন, যতদিন তার বাপ মা বেঁচে ছিল। সে কথা সত্যি, কিন্তু আজ কি অনু তার ন্যায্য টাকা তার দাদার কাছ থেকে চেয়ে নিতে পারে না? হয়তো পারে, কিন্তু টাকাই তো সব নয়, দাঁড়াবে কার কাছে? কেন? তুমি কাছে নিয়ে রাখতে পারো না মা? তা কি হয় বাবা? ওই রকম বিধবা মেয়েকে কি ঘরে এনে রাখা যায়? আত্মীয় স্বজন হলেও না হয় একটা কথা ছিল, প্রতিবেশী সম্পর্কে তাকে আসতেই বা বলি কি করে? লোকে নিন্দে করবে যে। কিন্তু ওর দাদা, ওই পাষণ্ডটা যে দুবেলা উঠতে বসতে ঝাঁটালাতি মারছে, তার জন্যে তো কেউ ওকে নিন্দে করে না মা। এই আমাদের দেশ আচার। দেশাচার? দেশাচার আমি মানি না, কিন্তু কি করব? অনুপমাও যদি আজ রাজা হতো, উপায় নেই, উপায় নেই মা। সত্যিই উপায় নেই। ওর কথা মনে ঠাঁই দেওয়াই যে পাপ বাবা। তা জানি মা, তার কথা আমি মনে ঠাঁইও দিই না। তবে কি জানো মা, ভুলবো ভুলবো মনে করেও ভুলতে পারি না। ঘুরে ফিরে বারবার যেন ওই কথাই মনে আসে, যেন নিয়তির মতো টানে ওই পাঁচিলটা, যেন বারবার আকর্ষণ করে। ওর সঙ্গে জীবনের মস্ত বড় একটা স্মৃতি জড়িয়ে আছে জানো মা। আমার একটা অনুরোধ, ও পাঁচিলে তুই আর উঠিস নে ললিত। চেষ্টা করো মা, কিন্তু নিয়তি কেন বাধ্যতে? অনুপমার ঘরে অনুপমা একটা অর্ধ মলিন শয্যায় শুয়ে আছে। তার চোখ মুখ শুষ্ক, দৃষ্টি উদাস। ভোলা এসে বলে, দিদিমণি, কেন রে? সন্ধে হতে চলল যে, কাল থেকে কিছু খাওনি, মুখে কিছু দেবে না? তোকে না আমি একদিন বারণ করে দিয়েছি আমার খাওয়ার জন্য, তুই এত ব্যস্ত হোস না। না না, ব্যস্ত হয়নি দিদিমণি, কিন্তু তুমি কাল দিন রাত উপসে ছিলে কি না, তাই। আচ্ছা, তুই যা। ভোলা চলে যায়। জগবন্ধুবাবুর মৃত্যুর পর চন্দ্র ও চন্দ্রের স্ত্রী অনুপমার প্রতি খুব বাজে ব্যবহার করতে থাকে। চন্দ্রের স্ত্রী এসে বলে, ঠাকুরজি, সেই যে না খেয়ে আছো, শুয়েছ, সন্ধ্যা হয়ে গেল, ওঠবার নাম নেই। গেরস্ত ঘরে অত নবাবই চলে না। বলি, এবেলা কি কেউ খাবে দাবে না? আজ আমার অসুখ করেছে, আজ আমি পারবো না। পারবে না? তবে সবাই উপোস করুক। কেন? আমি ছাড়া আর কেউ নেই? এবেলা তুমি রেঁধে দাওগে না? আমি রাঁধবো? আমার বলে মাথা যন্ত্রণায় প্রাণ যায়? একটা কবিরা 24 ঘন্টা আমার পেছনে লেগে আছে, আর আমি যাবো কিনা আগুনের তাতে রাঁধতে? তবে সবাইকে উপোস করতে বলোগে যাও। বেশ, তাই যাই। তোমার দাদাকে এ কথা জানাই গে। সকাল থেকে পূজা আছার দোহাই দিয়ে তো বেলা 12টা পর্যন্ত কাটালে, তারপর একটু রেঁধে দিয়ে শরীর খারাপ হয়েছে বলে ছুতো করে পড়ে রইলে। বৌদি, আমি তোমাদের কেনা বাঁধি নই যে যা মুখে আসবে তাই বলবে। দাদাকে আমি এসব কথা জানাবো, আর আমার যে সহ্য হয় না।
তাই যাও, জানাও গে যাও, তোমার দাদা এসে আমার মাথাটা কেটে নিয়ে যাক। তা জানি, দাদা ভালো হলে কি আর তোমার এত সাহস হয়? কেন? তিনি তোমার কি করেছেন শুনি? খেতে দিচ্ছেন, পড়তে দিচ্ছেন, আবার কি করবেন? সত্যি সত্যি তিনি আমাকে তাড়িয়ে দিয়ে তোমাকে মাথায় করে তো আর রাখতে পারেন না। এর জন্য মিথ্যে রাগ করলে চলে কেন? দেখো বৌদি, সহ্যের একটা সীমা আছে। দাসী বাঁধির মতো তোমার সংসারে খাটি, তার উপর খাওয়ার খোঁটা দাও। অতৃষ্ট মন্দ, তাই ঝাঁটা লাথি খেয়েও তোমাদের সংসারে পড়ে আছি। কি তোমায় ঝাঁটা লাথি মেরেছে শুনি? সন্ধে হতে চললো, খাবার দাবারের কোনো জোগাড় নেই, তার উপর নিজের অসুখ, তাই বলেছি ঠাকুরজি রান্নার ব্যবস্থা করো। এতে এত কাণ্ড বলে খাওয়ার আর কি খোঁটা দিয়েছি? এ সংসারে না খেয়ে কি আছে শুনি? না খেয়ে কেউ নেই বৌদি, তা আমি জানি, কিন্তু দাদা কি আমাকে অমনি খেতে দেন? তিনিও যে বাপের টাকায় খান, আমিও সেই বাপের টাকায় খাই। বাপের টাকায় খাও? তা যদি হতো তাহলে বাপ আর তোমায় পথের কাঙাল করে যেত না। পথের কাঙাল করে তিনি তো জাননি, পথের কাঙাল করেছো তোমরা। গ্রাম শুদ্ধ সবাই জানে তিনি আমাকে নিঃসম্বল রেখে যাননি। সে টাকা দাদা চুরি না করলে আজ আমাকে আর তোমার মুখ নাড়া শুনতে হতো না। কি? গ্রাম শুদ্ধ সবাই জানে উনি চোর? তবে এ কথা ওকেই জানাবো। হঠাৎ ভোলা ছুটতে ছুটতে এলো। তার সর্বাঙ্গে আঘাতের চিহ্ন, নাক মুখ দিয়ে রক্ত পড়ছে। হাঁপাতে হাঁপাতে অনুপমাকে জানালো, আমাকে বাঁচাও দিদিমণি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও দিদিমণি, আমাকে বাঁচাও। কি হলো রে, কি হলো? মেরে ফেলেছে দাদাবাবু, আমাকে একেবারে মেরে ফেলেছে। চন্দ্র পেছনে ছুটতে ছুটতে এসে ভোলাকে জুতো শুদ্ধ লাথি মারল। আজ বেটাকে একেবারে মেরেই ফেলব। আবার পদাঘাত করলো। অনু বলে ওঠে, দাদা করছো কি? মরে যাবে যে। যাক মরে যাক, মনে করেছে কি বলে আমি কি কিছু টের পাই না? আমার সংসারে আমি এত পাপ বরদাস্ত করব না। আজ আজ বেটাকে একেবারে মেরেই ফেলবো। আর তোকেও আজ মেরে ফেলতাম, শুধু তুই মেয়ে মানুষ বলে বেঁচে গেলি। বাবা তোকে যে 500 টাকা দিয়ে গেছেন, তাই নিয়ে আজই তুই আমার বাড়ি থেকে দূর হয়ে যা। সে কি? কিছুই নয়, আজ টাকা নাও, নিয়ে ভোলার সঙ্গে দূর হয়ে যাও। বাইরে গিয়ে যা খুশি করোগে। দাদা তুমিও শেষে? হ্যাঁ হ্যাঁ, বাইরে গিয়ে যা খুশি করোগে যাও। বাড়িতে আমি ওসব বরদাস্ত করব না। বেশ, তাই যাব। এই বলে সে সবেগে বেরিয়ে যেতে চায়। কোথায় যাওয়া হবে শুনি? ভোলার সঙ্গে নাকি? অনুপমা নিরুত্তর থাকে। না, তোমরা যা মুখে উচ্চারণ করলে পাপ মনে করো না, আমি সে কথা কানে শুনলেও পাপ মনে করি। তাই নাকি? বলি কানে শুনলে তো পাপে গলে খসে পড়ো, কিন্তু পাপ করলে কি হয় জানো? জানি, অনন্ত নরক। বলি এবার ভোলার সঙ্গে কি সেটাই ভোগ করতে যাচ্ছ? গলায় দড়ি, গলায় দড়ি। ভোলা অদূরে বসে ক্ষতের রক্ত মুছছিল। চন্দ্রের স্ত্রীর কথায় সে আর নিজেকে স্থির রাখতে পারল না। বৌদিদি আর বলো না, দিদিমণিকে তোমরা আর এমন করে বলো না। সত্যি এ কথা শুনে পাপ হয়। তোমাদের পাপ পুণ্যের ভয় নেই, কিন্তু আমরা মুখ্য চাষা, আমাদের আছে। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। লাথিয়ে তোমার মুখ ভেঙে দেবো। বাড়ির লোকের আশকারায় তোর যে বড় চোপা হয়েছে। বেরো বলছি, হতচ্ছাড়া বেরো। এই বলে বেরিয়ে যায় চন্দ্রের স্ত্রী। যাচ্ছি। পুরনো মনিব জবাব না পেলে তো যেতে পারি না, তাই তাই জুতো খেয়েও বসেছিলাম। জবাব যখন দিলে তখন বাঁচলাম। গড় হয়ে প্রণাম করে দেখল ঘরে অনুপমা নেই। চন্দ্রের স্ত্রীও চলে গেছে। অনুপমাকে না দেখে চিৎকার করে ভোলা বলে, দিদিমণি, দিদিমণি, দিদিমণি কোথায় গেল? দিদিমণি, দিদিমণি। বলতে বলতে ভোলা দৌড়ে চলে যায় অনুপমাদের বাড়ির পেছনের পুকুর। তখন সবেমাত্র সন্ধ্যা উত্তীর্ণ হয়েছে। অনুপমা কলসি কাঁখে করে ধীরে ধীরে পুকুরের শান বাঁধানো ঘাটের ওপর এসে দাঁড়ালো। চারিদিক নিস্তব্ধ, নিঝুম। কেবলমাত্র মাঝে মাঝে ঝিঁঝি পোকার ঝিঁঝির রব শোনা যাচ্ছে ও জোনাকির ক্ষীণ আলো দেখা যাচ্ছে। বাবা, তোমার অনুপমা আজ কলঙ্কিনী। আজ তুমি নেই, মা নেই,
আজ আমার কেউ নেই। দাদা বাড়ি থেকে বিদায় করে দিয়েছেন। কোথায় যাব, কার কাছে গিয়ে দাঁড়াবো? তোমার কাছে যাচ্ছি বাবা, ঠাঁই দিও। হঠাৎ ভোলা এসে বলে, দিদিমণি, দিদিমণি, কে? আমি। তুই আবার এসেছিস? ওরে তোর পায়ে পড়ি, তুই যা যা, তুই ভোলা। যাচ্ছি যাচ্ছি দিদিমণি, যাচ্ছি। শুধু তোমায় জানাতে এলাম, কর্তাবাবু মা বাপ মরা এতটুকু যে ভোলাকে এনে মানুষ করেছিলেন, সে ছিল তোমাদের সংসারের কেনা গোলাম। আজ সে কেনা গোলামের ছুটি মিলেছে দিদিমণি। আজ আমি চলে যাচ্ছি। শুধু শুধু যাবার সময় তোমায় একটা গড় করতে এলাম, আর জানাতে এলাম, মা বাপ মরা ছোট ভাইকে যে বড় বোন মানুষ করে, সে ছোট ভাইয়ের কাছে মা বোন দুই। দাদাবাবু যাই বলুক, আমার কাছে তুমি আমার মা। মা, মা গো, যাবার আগে তোমায় আমি আর একবার গড় করি, আর একবার গড় করি মা, আর একবার গড় করি। প্রণাম করে ভোলা পাগলের মতো ছুটে পালালো। অনুপমা উদ্দেশ্যহীনভাবে আকাশের দিকে তাকিয়ে রইল। পরে ধীরে ধীরে বলতে লাগলো, হে পৃথিবী, তুমি তো শুনলে, তুমি সাক্ষী। তোমায় সাক্ষী রেখে আমি বিদায় নিচ্ছি। অনুপমা আঁচলের সঙ্গে শক্ত করে কলসি বাঁধতে লাগলো। অপরদিকে ললিত ধীরে ধীরে পাঁচিলের ওপর উঠল। দেখল অন্ধকারে পুকুর পাড়ে কে যেন দাঁড়িয়ে আছে। অসময়ে পুকুর ঘাটে কে? অনুপমা চমকে উঠল। এ কে? কে? না, আর নয় মা গো, আর নয়। অনুপমা কলসি বাঁধা অবস্থায় জলে ঝাঁপালো। কে? কে জলে ঝাঁপ দিলে? অনুপমা না? অনুপমা, অনু, অনু। ললিত পাঁচিল থেকে লাফিয়ে পড়ল ও পুকুর ঘাটে ছুটে এলো। দেখল তখন শান্ত জলে আলোড়ন শুরু হয়েছে। সঙ্গে সঙ্গে ললিত পুকুরে ঝাঁপিয়ে পড়ল। পল্লীপথের করুণ বাঁশির রেশ ভেসে এলো। পরে ধীরে ধীরে ম্রিয়মান ক্ষীণ আলোকরশ্মি পুকুর ঘাটে দেখা গেল। ললিত তখন অনুপমাকে জল থেকে তুলেছে। অনুপমা হাঁপাচ্ছিল। অনুপমাকে নাড়া দিয়ে ডাকে সে, অনু, অনু। এবার আমায় মরতে দাও, তোমার দুটি পায়ে পড়ি, আর আমায় বাঁচিও না। জীবনভর শুধু মরণেরই খেলা খেললে অনু। আমার অদৃষ্ট, নইলে লোকে চায় বাঁচতে, আর আমি চাই মরতে। কেন, কেন মরতে চাও অনু? আমার আর বাঁচা হয় না। আমার আমার কলঙ্ক রটেছে। চাঁদেরও কলঙ্ক আছে অনু। তবু সে চাঁদ, তার আলো আছে। আমার নিষ্প্রভ জীবনে সুখ কি? কিন্তু মরলে কি কলঙ্ক যায় অনু? যাক না যাক, আমি তো শুনতে আসবো না। কেন তুমি আমার কাছে এলে না? কেন তুমি আমায় বললে না? সে তো আরো খারাপ হতো। কি খারাপ হতো অনুপমা? বোনের মতো এসেও কি আমার কাছে থাকতে পারতে না? বোনের মতো? বোনের মতো? তবে তুমি এ কথা এতদিন বলনি কেন? বলবার চেষ্টা করেছি, কিন্তু সুযোগ পাইনি বোন। চিঠিমাকে আমার প্রণাম জানিও। বলো যে অনুপমার উপসের ভাবনা আর তাকে ভাবতে হবে না, সে মরেছে। অনুপমা, 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 বোন, বোন। দাদা! অনুপমা ধীরে ধীরে
ললিতের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করল।